আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে থ্যাংক ইউ যে আপনি অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে এত ব্যস্ততার মাঝখানেও সময় দিয়েছেন। আপনার আর বাবু ভাইয়ের কাছে আমাদের আসলে ঋণের কোনো শেষ নেই। না না রাসেল ভাই, জিনিসটা একটু অন্যরকম। আমরা তো আসি আপনাদের জন্য, আমাদের লিসেনারদের জন্যই। তো আসলে রাসেল ভাই, ঘটনা কিভাবে শুরু করবো আমি আসলে গুছাতে পারছি না, হাত পা কাঁপছে কেমন জানি লাগছে আর কি। কারণ ছবিটা পাওয়ার পর থেকে আমি ছবিটা দেখে আমার যে অসুস্থ ফিল একটু ডিফারেন্ট মনে হচ্ছিল আর কি। পাওয়ার পর থেকে আমার নিজের একটু খারাপ লাগছে। তো যার সাথে ঘটেছে তার কি। মাসুম ভাই দেখেছেন, মাসুম ভাই আপনার কাছে কেমন লেগেছে? মাসুম ভাইকে দেখিয়েছিলাম, ভয়ঙ্কর। মাসুম ভাইয়ের গলা শুনলেন আপনারা, ভয়ঙ্কর, এবং মাসুম ভাইয়ের কাছেও ভয়ঙ্কর লেগেছে। তার মানে বুঝতেই পারছেন খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সময় নষ্ট না করে ঘটনায় চলেছে। আসলে ঘটনাটা কোথায় ঘটেছে রাসেল ভাই বলতে পারছি না। একটি আমার অনেক পার্সোনাল কারণে মানা করা আছে। আমরা ঘটনাটাই বলছি, ঘটনা বলবেন, এবং আমরা কোথায় ঘটেছে সেটা কিন্তু আমরা জানি। আমরা অফ এয়ারে সেটা শুনেছি এবং সেখান থেকে অনেকেই হয়তো শুনছেন এই মুহূর্তে। অবশ্যই অনেকেই শুনছেন। তো যে জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মানে মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরেই একটা থানা, ওইখানে রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি এবং শেষ বাড়িটা তাদের বাড়ির পেছনে পুরা ধুধু ক্ষেত। আচ্ছা, ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নাই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তালা করে। এর আগে টিন শেড ছিল এবং ওই এলাকার তারা স্থানীয়। আগে শহরের দিকে থাকতো, পরে এখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তী এখানে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই, থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিওনাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর, উনি হচ্ছেন যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা, তো আত্মীয় স্বজনই এখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন, যেদিন উনি বাসায় ফিরছিলেন, সেদিন আর মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেঁচে যায়। উনি তখন সবাইকে বলে যে না, এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতে হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি তার বাবা মা থাকতে হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলা 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা, তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন। শোরুম টরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা, ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা ছিল মানে থাকে, সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর লোকটা চলে গেল। আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে এখন ওই রাস্তা মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল তার চোখের সামনে, একদম চোখের সামনে। মানে মেয়েটাকে দেখারও তিনি কোনো সময় পান নাই, কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা, তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে, ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি, ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা, কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানা কাছেই, দৌড়ে গেলেন থানার কাছে। আচ্ছা, বলা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো
তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তাদের পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাপছে, কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল। কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজল, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। ওই যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলা পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। তো বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ ওই যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচা করতে থাকে। হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে ঘটতে থাকে। খুব সিম্পল, আপনার আমার সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে, বলে যে লাশটার কি অবস্থা। বলছে লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠাই দেওয়া হয়েছে, ডেড বডিটা। এখন ওই ডোম লাশটা কি করবে না করে, পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোনো হাসপাতালে, আসলে ওই গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নেই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠাই দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম করতে কেউ আসে তাহলে লাশ দিয়ে দিব, আর যদি ক্লেম করতে কেউ না আসে তাহলে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নাহলে দাফন করে দিব। তা হাসপাতাল কর্তৃপক্ষ ডিসাইড করবে, যদি রাখতে চায় তারা লাশ রাখতে পারে। এই শোনার পর তার ওই দিন থেকেই মন খারাপ আছে। টানা 7 দিনের মধ্যে হয়তো সে 7 দিনই ঘুমায় নেই। এই 7 days, ওই ঘটনার ঠিক 7 দিন পর তিনি ওভার শোরুম বন্ধ করে বাইক নিয়ে ওই রেল লাইনের কাছে আসে। ওই দিনও ঠিক একই অবস্থা রাসেল ভাই। ওই দিন প্রতিদিনই রাত্রে 11টা 11:30 থেকে একটা ট্রেন ওই জায়গার শেষ প্রান্ত, শেষ স্টেশন, তাদের তার শেষ স্টেশনে পর্যন্ত যায়। ওই রেল লাইনের সামনে তার বাইক আবারও থামে, কিন্তু আজ ওই ব্যারিকেডটা নামানো এবং তিনি ক্রস করে যেতে পারছে না। আচ্ছা। এবং যে লোকটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয় সে ওই দিন নাই এখানে। আচ্ছা। তো সে দেখলো যে প্রায় 1 কিলোমিটারও না, আরো কাছে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনটা এগিয়ে আসছে। কিন্তু রাসেল ভাই ওই এগিয়ে আসা পর্যন্ত ট্রেনটা আসছে না প্রায় 15 মিনিট 20 মিনিট। তিনি একটু অবাক হয়। তো তিনি ভাবে যে এইখানে বেশিক্ষণ চালানো ঠিক হবে না, আমি চেষ্টা করি যদি এটা উঠাতে পারি তাহলে আমি বাইকটা টেনে চলে যাব। ওই পারে নিয়ে গেলে তারপর কোনো টেনশন নাই, কেউ চলে গেলাম, পরে ট্রেন গেল। কিন্তু সে রাসেল ভাই ওই জিনিসটা যে লিভারের মতো রাউন্ডের জিনিসটা ঘোরানোর চেষ্টা করলো, ওই বাসটা সে উঠাতে কিছুতেই পারলো না। কিন্তু ওই চিকনা হ্যাংলা পাতলা মানুষটা কিন্তু ঠিকই উঠে ফেলে। তো সে এরকম লম্বা মানুষ কিন্তু উঠাতে পারলো না। তো সে একটু কষ্ট পেয়েই বাইকের উপরে আসলো, ট্রেনটা যাওয়ার পরে যাই কি করার। কিন্তু ওই জায়গায় কোনো ক্রসিং নেই রাসেল ভাই, যে অন্য একটা ট্রেন আসার জন্য সেটা অপেক্ষা করছে। ঠিক হঠাৎ করে রাসেল ভাই তার টিম ডান পাশে 2 ফিট ডিস্টেন্স একটা মেয়ে আসে। সেই মেয়েটা থেকে ভালো করে দেখে, কিন্তু ওদিনের মতোই লাগছে। কিন্তু রাসেল ভাই ওই মানুষটার তো চেহারা সে দেখে নাই, কারণ মাথা মানে হঠাৎ করে এসে তার পাশ থেকে জাম্প করে, তো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ডেড বডিটার মাথাটাও পরে পাওয়া যায় নাই। তো পাশে, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য বলছি, পাশে যে মেয়েটা আসে তার সাথে কোনো সাদৃশ্য নাই, কোনো মিল নাই। পাশে একটা মেয়ে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আসার পরই ট্রেনটা চলে আসে রাসেল ভাই। আচ্ছা। ট্রেনটা আসার পর মানে ওনার বাসা তো রেল লাইনের সাথেই, এতদিন ধরে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনের লাইনের পাশে দাঁড়ায় থাকলেও ট্রেন যাওয়ার সময় হাত পা কাঁপে, মানে কাঁপে, মাটিটা কাঁপে। কিন্তু এই ট্রেনটা হঠাৎ করে পাস করছে, কিন্তু কোনো শব্দ নাই রাসেল ভাই, একদম নিঃশব্দ। এই প্রতিটা বগি সেম কালার, পরিষ্কার ট্রেন, এবং পুরা ট্রেনটা অন্ধকার। খালি ট্রেনের সামনের লাইটটা এসে দেখতে পায়, তো ট্রেনটা ক্রস করে যাচ্ছে যাচ্ছে রাসেল ভাই নন স্টপ। ওরই মাঝখানে যে মেয়েটা পাশে দাঁড়িয়ে ছিল, সেই মেয়েটা তাকে বলল যে আমার মাথাটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আপনারা কি একবারও চেষ্টা করেছেন আমার মাথাটা খোঁজার? আমার মাথাটা ছাড়া আমাকে দাফন করবেন না। উনি চিৎকার করে আবারও বলল, আমার মাথাটা ছাড়া যেন আমার দাফন না হয়, আমার শরীরের সাথে যেন আমার মাথাটা থাকে। এইটা যখন চিৎকার করে তিনি শুনলেন, তখন তিনি জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যাক করলেন, আর ক্রস করার দিকে, আর শহরের দিকে একদম। পরবর্তী দিন, ওই দিন রাতে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল। পরবর্তী দিন সে বাসায় আসে, এবং বাসায় আসার পর কাউকে জানানোর মতো শক্তি বা ক্ষমতা তার ছিল না। ওই দিন রাত তিনি ঘুমাতে পারে নাই, সারা রাত তিনি ফ্রেন্ডের বাসায় সজাগ ছিল। এবং পরবর্তী দিন সে থানায় যে জিজ্ঞেস করলো যে
এই ওই লোকের মেয়েটার কি অবস্থা, যে ডেড বডিটা এতদিন ওই দিন তুই নিয়ে গেলি? তো ওই পুলিশ অফিসার যে উনি বলছে যে আসলে ডেড বডিটা তো কেউ কেউ ফ্রেম টেম করে নাই, ওই থানার লোক মানে হসপিটালের লোকজনই নিয়ে নিছে, আর ওইটা তোর মাথা পাওয়া যায়নি, তো কি করব, আমি আর কোনো কিছু খবর টবর নিই আর কি। তো সে তখন বললো যে আচ্ছা শোন, গতকালকে রাতে এই ঘটনাটা পুরোটা সে তার কাজিনকে শেয়ার করলো। তার কাজিন তার থেকে বয়স 1 বছরের ছোট। তখন সে তার কাজিনটা বললো যে এটা তোর হ্যালুসিনেশন, তুই প্রতিদিন রাতের বেলা মুভ করিস, আর ওই দিনের পর থেকে তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাস নাই, তুই এটা 100% শিওর থাক এটা হ্যালুসিনেশন, তুই এটা নিয়ে টেনশন করিস না, এটা নিয়ে চিন্তা করা বন্ধ কর, ওই লাস্ট তো লাস্টের জায়গায় চলে সেই গেছে। পুলিশ অফিসার ভদ্রলোক যিনি তার কাজিন, কাজিন বল রাসেল ভাই এটা কিন্তু একটু পয়েন্ট আউট করে রাখা ভালো যে সে তাকে বলে দিল যে ডেড বডিটা ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে, নিয়ে নিচ্ছে তারা নিজেদের কর্তৃপক্ষ তাদের নিচ্ছে। এই জায়গাটা মনে রাখবেন, এটা পর একটা ক্লু আছে। তো শেষে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই এইখানে উনি বারবার থানার দিকেই ধাবিত হতে লাগলেন, যে কিছুদিন পর পর খালি থানায় যেত যে কোনো খবর আছে কিনা, কোনো খবর পাওয়া যায়। কারণ ওই মহিলার ওই কথাটা তার গায়ে গায়ে লেগেছে এবং ওই মুহূর্তে তার খালি চিন্তা করতে থাকে, এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডেড বডিটা নিয়ে যায়, ও কিন্তু বারবার আমাকে বলেছে যে আমার লাশ জন্য তা মাথা ছাড়া দাফন না হয়, আমি একজন মুসলমান, আমার জন্য মাথা ছাড়া দাফন না হয়। এখন ওনার বারবার এটা খালি মানে চিন্তা করলেই মাথা ঘামতে থাকে। উনি কি করবে যদি কোনো প্যারানর্মাল কিছু তার সাথে ঘটে যায়, যদি তার উপর চেপে বসে কিছু, এই জিনিসটা তার বারবার বারবার খালি মাথায় দৌড়াতে থাকে। ওই দিন থেকে ঠিক 15 দিন পর রাসেল ভাই, 24 কি 25 দিন, অ্যারাউন্ড 25-27 এরকম দিন, মানে ঘটনা থেকে 24-25 25 দিন পর উনি বাসায় শোরুম টোরুম বন্ধ করে বাসায় আসে রাত এরকম 11টা সাড়ে রেগুলার ডেট, তো 11টার দিকে সে বাসায় আসে। তো সে মেইন গেট লাগানোর পরে তার বাসার লনটা ক্রস করার পর কোলাপসিবল গেটটা লাগিয়ে সে উপর উঠবে। উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন ওই রাত্রের বেলায়, পরে গিয়ে তার মাকে বললো যে মা, এই নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন? পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বলে কই, আমি তো গন্ধ টন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই, 2008 তো আসলে বেশি দিন না, বেশি দিন আগে না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বললো যে আন্টি, আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 20-25 মাসের মতো হয়, ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই, তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের দিন সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘরে, যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ, থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়, সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওই আসলে একটু সুবিধা কি, যদি তালাটা ভাঙি আবার পরে তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্ব থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার মানে সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ না, তো মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসে, ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খুলে, পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নারের উপর হালকা ভেরানো অন্ধ। তো উনি পুলিশ অফিসারটা বলে যে আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ ওইটাতে যাবো। পুরো গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, মানে কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে, আমি থাকবো সাথে, আমি দেখবো। তো প্রতিটা বাসাটা চেক করে, বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, সরায় ফেরায়, দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে,
এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোট আর একটা মাথা খাটের উপর পড়ে আছে। যে ছবিটা আমরা দেখেছি। যে ছবিটা আপনাদেরকে দেখেছেন, মাথা লাশের মানে মাথা খাটের উপর পড়া, পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে নেমে ঠাস করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে। বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ যেটা মানে লাস্ট মানে মাথাটা আলাদা, শুধু এটা বেডের উপরে, বেডটাও পুরা চাদরটা পুরা মচড়ানো, আর রান্না মানে বাথরুমের ভেতরে কোমরের উপরে পড়া লাশটা, ওটাও পচে গেছে একদম, এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, পোকা ধরে গেছে। অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক এটার সম্পর্ক কি? তো রাসেল ভাই উনি যেটা দেখলো যে ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে, যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল সেই হুবহু। চেহারা হুবহু। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসারের ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায় এবং ডেড বডি পুরো পেঁচিয়ে প্যাকেট করে পরে তদন্তের জন্য বাইরে মানে পাঠিয়ে যায়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবেই, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই। কারণ পুলিশ উনি ওই কাজিন তাকে ঢুকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%। কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের clue আলামত পাচ্ছে সেটা মার্ডার কেসে, কারণ ওই আলমারি ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে যে চেক বই উঠিয়েছে টাকা, সেখানে জাস্ট একটা বান্ডিল পড়া ছিল, বাকি সব নিয়ে চলে গেছে। আর কিছু নাই, পুরো আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপরে কেনা জানি 7,000 টাকা পড়া ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তী সময় লাশটা, যেমন তার ইচ্ছা ছিল যে বলবে যে আমি ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেওয়া হয়, বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসে সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজবেন্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই এটা সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুইজনকেই খুন করে গেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল এবং জবাইটা করেছে কমোডের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কমোডের উপরে এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখে দেয়। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, সেই অদ্ভুত মহিলার উপরে- এটা অনেকটুকু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত অপরস্থ করা হয়, খবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরাটাই কানেক্ট করে এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তাহলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ছিলই। ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে, ওই খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু ওই এটা। মুহূর্তে দেখেছেন। পরবর্তী সময় এই লাশটার কোনো হদিস পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু ওই ছিল। পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম অদ্ভুত মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয় নাই, কিন্তু এটাই ছিল ঘটনা রাসেল ভাই। কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। হাই, গুড ইভিনিং লিসেনার্স, আমি আহমেদ বাবু। বাবু ভাই, আজকে অ্যাপে প্রচুর মানুষ শুনছেন, প্রচুর, এবং আমরা ধারণা করছি যে বাংলাদেশে তো আছেনই, অ্যাপে বেসিক্যালি যারা শুনছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। Right. কমেন্ট সেকশনে এসে আপনারা অবশ্যই লিখবেন। এবং বাবু ভাই, আপনি শুরুর সময় আপনি সবাইকে যারা জি, জি। বাইরে আছেন তাদের জন্য আপনি আপনার জি, যারা ভূত এফএম শুনছেন এবং আগে থেকে শুনছেন এবং নতুন শুনছেন, অ্যাপে তো অনেকেই নতুন করে শোনা শুরু করছেন, প্লাস 2-1 বছর মনে হয় লঞ্চ হয়েছে অ্যাপটা। তো দেশি বিদেশি অনেকেই অনেকেই শুনছেন, তাদের জন্য মানে জানিয়ে রাখছি আমার নিজের পরিচয়টাও, যে আমি ভূত এফএম আসছি 2012 সাল থেকে, এবং আমি একটা সময় যুক্তরাষ্ট্রে ছিলাম,
বেশ অনেক বছর, অনেক বছর। অনেক বছর, এক যুগের বেশি সময়। তো সেখানে একসময় ঘুরে বেড়াতাম। কৈশোরে ছিলাম তখন, মানে ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ছিল। And, এবং জায়গাগুলো যদি একটু মেনশন করতেন হয়তো ওখানে বিশেষ করে ওখানে ফ্লোরিডাতে হচ্ছে আমি মোটামুটি মানে আমার টাইম বেশিরভাগ সময় কেটেছে ফ্লোরিডাতে, ওয়েস্ট পাম বিচে। এছাড়াও নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন। ওই যে না ওই যে হন্টেড প্লেস গুলোর নাম Haunted বলেছিলেন place গুলো, যে- হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আমি ওই সময় থেকে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি। যেমন আপনার ওখানে এলিগেটর অ্যালে যেটা আছে, এলিগেটর অ্যালের কথা সবাই বলে। দেন বয়েন্টন বিচের কিছু কিছু জায়গা আছে, এগুলো কথা বলেছে। দেন আপনার লেক মিয়াকা একটা জায়গা আছে, ডিল্যান্ড আছে, এরকম কিছু কিছু জায়গা। মানে অ্যাকচুয়ালি আমার যারা ফ্রেন্ড ছিল টিনেজার বয়সী, ওই দেশে যারা ছিল আর কি, আমেরিকান, ওরা প্রায় সাজেস্ট করতো আর কি যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। তো আমিও যেহেতু এই ভূত লাভার ছিলাম তখন থেকে এবং আমরা এরকম রেট নামে একটা গ্রুপ করে বেশ ঘুরে বেড়াতাম। বাহ বাহ রেট বাহ স্ক্যানার্স বাহ নাম ছিল তখন। বাহ 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 বাহ। চমৎকার। তো এটাই হচ্ছে ঘুরে আমরা ঘুরে ব্যাপার। ঘটনায় চলে যাই তাহলে হ্যাঁ, এখন। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, এটা মিডল ইস্টের ঘটনা, সৌদি আরবের ঘটনা। আমি বলে রাখি যে সৌদি আরবের বিভিন্ন অংশে অনেক কিছু দেখা যায়, এটা অনেকেই বলে। এবং এটার কিছু কিছু ছোট রেফারেন্স যদি বলি, আমার মেজো মামাও উনি নিজেই এরকম দেখেছেন, ওনার নিজের চোখে দেখা। যেমন উনি থাকেন মদিনাতে। এটা ছোট্ট, এটা মানে ঘটনার আগে একটা প্রি স্টোরি বলে নেই জায়গার পরিচয় হিসাবে। আমার মেজো মামা যেমন তখন আমার মামি প্রেগনেন্ট ছিলেন, তখন উনি বাসায় একা থাকতেন, আমার মামা জবে যেতেন এবং রাত্রে আসতেন। উনি একটা স্টোরের এরিয়া ম্যানেজার, একটা কোম্পানি, ওনার যে যাওয়া আসা করা লাগে। তো উনি যেমন একদিন রাত 3টার সময় এসছেন, এসে তখন উনি গেট খুলেছেন। গেট খোলার পরে উনি দেখেন যে ওনার সামনে যে একটা ওয়েড্রোব ছিল, ওয়েড্রোবের উপর একটা নীল আলো, আচ্ছা বেশ নীল আলো, বেশ একটা বলের মতো শেপ, এবং সেটা ওই ওয়েড্রপ থেকে উঠতে 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 পাশের জানলা দিয়ে আস্তে করে হারিয়ে চলে গেল। সো উনি খুব ভয় পেয়েছিলেন ওই দিন। হ্যাঁ, বাট হি হ্যাজ নান আদার চয়েস টু অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য সিচুয়েশন, কাজ ওখানে কেউ নেই, আত্মীয় স্বজন। আচ্ছা খুব ভয় পেয়েছিল। যাই হোক, মামার কাছেই শোনা যে ওই অঞ্চলে নাকি অনেক এরকম এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়। তো এর মধ্যে আরেকটা ইনসিডেন্টের কথা যেটা আমি বলবো, সেটা পল্টু নামে একজনের কাছে শোনা। তো পল্টু বলেছিল আমাকে, যখন সে অনেক ইয়াং ছিল, তার বয়স তখন 16-17 বছর, মানে সে জাস্ট মানে কেবল সে 18-র কাছে চলে গেছে বয়স। এরকম সময় তার বাড়িতে সে একটু মানে ছিল, দুরন্ত ছিল, বাইরে যেত, দুষ্টুমি করে বেড়াতো, হ্যাঁ, সিনেমা দেখতে চলে যেত। তো মফস্বল শহরে যেটা হয় আর কি, এরকম সময় বাবা মা খুব পিটুনি দেয় তাকে। তো খুব পিটুনি খেয়ে সে মন খারাপ করে বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গিয়ে ওর এক চাচার বাসায় ওঠে এবং চাচাকে বলে যে আমাকে তুমি বিদেশ পাঠায় দাও, আমি থাকবো না, বাড়ি যাবো না, পড়াশোনা গিভ আপ করে। হুম। তো চাচা তাকে অনেক কথা বলে যে তোরে কোথায় পাঠাবো, বিদেশে পাঠানোর অবস্থা নাই। তো এর মধ্যে তার বাবার সাথে যোগাযোগ করে, তার বাবা বলে ঠিক আছে, পড়াশোনা যদি না করতে চায় বিদেশে পাঠিয়ে দাও তাকে। তো বিদেশে পাঠানোর ওয়ে কি, ভালো কিছু পায় না। তো ওর চাচাই বুদ্ধি দেয় হুম। যে ছেলে যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, ও তো উড়নচণ্ডী, ওকে কোথায় পাঠাবো, সেখানে যে কি করবে না করবে, পরে এক প্রবলেমে পড়বে। আর ওখানকার শাস্তি তো খুব কঠিন, জানেন, মিডল ইস্টে কোনো কিছু হলেই হ্যাঁ, কঠিন ওরে বাবা, শাস্তি থাকে। ভয়ঙ্কর। তো বলেছে এরকম কোন শাস্তিতে তোমার ছেলে যদি পড়ে যায়, তবে হুম। ওকে সোজা করার একটা উপায় আমি জানি। আচ্ছা ওর সব দুরন্ত বানা চলে যাবে, ওকে আমি ওখানে মেষ চারণার কাজ আছে, আচ্ছা ওকে বলবো না এটা বলে, মানে ছোট বকরি চড়ায় আর কি, ছোট ছোট হুম, বকরি হুম। মরুভূমিতে চড়ায় এবং রিমোট একটা এরিয়াতে নিয়ে রেখে আসে, এবং ডেজার্টের ডেজার্টের মধ্যে একটা রিমোট এরিয়া রাখে, এবং তাদের একটা আপনার থাকার ক্যাম্প ট্যাম্প থাকে, মানে- সেখানে অনেকদিন পর পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর রেশন আসে, কাইন্ড অফ পানিশমেন্ট রাইট? পানিশমেন্ট টাইপের। কিন্তু অনেকে করে কিন্তু এই কাজ। তো তার চাচা এরকম একটা ভিসায় পল্টুকে নিয়ে যায়। পল্টু যদিও জানতো না, সে জানতো তাকে এমনি একটা কাজে নিয়ে যাচ্ছে, হুম, হুম। বাট তাকে নিয়ে যায় হচ্ছে ওই জায়গায়। তো যাই হোক, যেই ক্যাম্পে ওকে নিয়ে যায়, সেখানে সে ছাড়াও আরো 2 জন মানে শ্রমিক ছিল, মরক্কান। হুম, হুম। তো ও যখন যায়, যে দেখে যে খুবই মানে ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওই মেষের যত্ন, মেষ মানে ওই যে ছোট ছোট ওই বকরি টাইপের, এগুলো যত্ন নেওয়া লাগে, এগুলাকে পালন লাগে, এবং এগুলার যত মানে আপনার এই পালগুলার রক্ষণাবেক্ষণ, আগের মতো দিন তো আর নাই যে হাতে লাঠি নিয়ে দৌড়ায় পিছে, সেরকম না, এদের রক্ষণাবেক্ষণ করা, এদেরকে টেক কেয়ার করে রাখা, এগুলো হচ্ছে কাজ। তো ও ওখানে থাকে কয়দিন, থাকার পরে তখনই পরিবেশটা খারাপ লাগা শুরু করে, কারণ ক্যাম্পের মধ্যে কেউ থাকে না, ধুধু প্রান্তর, সন্ধ্যার পর বেরোয় কোথাও যাওয়ার জায়গা নেই। সো ওর কাছে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে যেটা হয়, ওই মরক্কানদের কি একটা মানে প্রবলেম হয় না কিছু একটা, যে সামহাও ওর ওখান থেকে ওই 2 জনকেই সরায় নেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা সো বেসিক্যালি ও একাই ওই ক্যাম্পে থাকার
টাইম এসে যায় প্রায় 1 সপ্তাহ মতো ওর একাই থাকতে হবে এখানে। এরকম একটা সিচুয়েশন এসে ওখানে পড়ে। তো যখন পড়ে তো বলতেছে যে ওকে একটা কর্নারের প্লটে থাকতে দেওয়া হয়, তো ওই জায়গাটা একটা মরক্কান ডিউটি করতো আর কি। তো সে মানে একটু অপ্রকৃতস্থ ছিল আর কি, তার আচরণগুলো ঠিক নর্মাল ছিল না। দেখা যেত কথা বলতো, হঠাৎ হঠাৎ তার উঠে যেত, সিজার উঠে যেত, তোতলায় কথা বলতো। তো ওই ক্যাম্পটাতেই ওকে সরায় রাখা হয়। তো বলতেছে যে ওখানে যখন ফার্স্ট রাতে ওর এক্সপিরিয়েন্সটা, ও ওখানে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে সে শুনতেছে বেশ, তখন মনে করেন 12টা-1টা বেজে গেছে আর কি, এরকম সময়। তো ও চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে ওই যে গানের ক্যাসেট ট্যাসেট সে সময় পাওয়া যেত, সেগুলো ওয়াকম্যানে নিয়ে শোনার চেষ্টা করতেছিল। তো এক সময় ক্যাসেট শেষ হয়ে গেছে, তখন তো 60 মিনিটস এর লুপ, মানে এক পাশে 30 মিনিট। তো ওটা অফ করে সে শুইছে। হঠাৎ করে সে শুনে প্রচন্ড ডাকতেছে বকরিগুলা, এবং মনে হচ্ছে যে মানে আপনার ছটফট 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 শুরু করে দিছে এখানে। তো ওর কাছে মনে হয় এরকম করতেছে কেন বকরি, এখানে তো কোনো পশু আসার কথা না। হ্যাঁ, মরুভূমিতে দূরে নাকি কুকুর থাকে কিছু, সেই কুকুর আসলো নাকি। একবার চিন্তা করছে আমি কেন যাব, ওই কুকুর তো শুনছি মানুষই খেয়ে ফেলে, তা আমার তো ওখানে যাওয়ার দরকার নেই, তাইলে মানে যদি সমস্যা হোক আমি এখান থেকে বেরোবো না। তো চিন্তা করে চুপ করে বসে থাকে। আবার ভয়ে চিন্তা করে যে মালিক কোম্পানি আসলে তাকে কি করবে, এটাও ভয় পাচ্ছে। মোট কথা সে টেন্সড অবস্থায় আছে। এরকম যখন অবস্থা, হঠাৎ করে সে দেখে যে তার যে ওই জানালা ছিল আর কি, জানালার মধ্যে মানে মনে হচ্ছে হুম হুম করে বাতাস, মানে খুব জোরে বাতাস বাড়ি খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ঠাস করে একটা শব্দ হয়ে মনে হলো ওর গেটের ভিতরে একটা কিছু ধুপ করে পড়লো, মানে ওর দরজার ভেতরে এসে পড়লো। ও খেয়াল করলো যে জানলাটার মধ্যে বাড়ি মারতেছিল, সেই জানলাটা বাতাসে হালকা ফাঁক হয়ে গেছে, মানে এটা উপরে উঠানোর জানালা সিস্টেমটা ছিল, যে লাইট শাটার সিস্টেম এরকম, তো সেটা উপরে একটু ফাঁক হয়ে গেছে এবং ওখান থেকে উড়ে যে কিছু ধাপ করে ওর দরজার কাছে পড়ছে। সো ও খুব ভয় পেয়ে যায়। রুমের মধ্যে কোনো আলো নাই, মানে এই যে ডিম লাইট বা লাইট কিছুই জ্বালানো ছিল না। তো হালকা আলোতে সে খেয়াল করতেছে কিছু একটা বসায়। তো দেখে মনে হচ্ছে যে বেশ বড় সাইজের, লাইক কুকুর টুকুর কিছু এরকম যদি সাইজ হয় সেরকম কিছু একটা বসা, এবং একটু পরে দেখে ফ্ল্যাপ ফ্ল্যাপ, মানে যে ডানা ঝাপটালে যেরকম হয় বাদুড় বা কিছু, সেরকম ডানা ঝাপটানোর শব্দ। ও একদম ভয় পেয়ে যে ও যেটা করে, মরুভূমির ওই অঞ্চলের টেম্পারেচারটা ছিল ঠান্ডা, মানে রাতের বেলা একটা কমফোর্টার টাইপের কিছু নিয়ে শুতে দিত। ও সেটাকে নিয়ে নিজের শরীর পুরো কভার করে ফেলে। তখন ও হঠাৎ শুনতে পায় খুব মানে গলায়, মানে এটাকে বলা হয় যে ঠিক নাকি বা কিচমিচি কোনো মহিলা যদি খুব কষ্ট করে কথা বলে, আচ্ছা, এরকম গলায় ওকে আরবিতে বলতেছে। ও এর মধ্যে মোটামুটি আরবি কিছু শিখে ফেলছিল। হ্যাঁ, ওকে বলতেছে তুই এইখানে কেন। হ্যাঁ, ওই ওর যে ওখানে যে মরক্কান কলিগ ছিল তার নাম বলছে সে কোথায়। হ্যাঁ, ও খুব ভয় পেয়ে যায়। ও বলে যে তুমি কে, মানে ও যতটুকু পারে আরবিতে ভাঙা ভাঙা বলে তুমি কে, আমি জানি না, ও বাড়ি গেছে, তুমি কে, এরকম ভয়ে সে উত্তর দেয়। তো ওকে তখন বলে যে তুই খুব রং জায়গায় আসছিস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওর কলিগের নাম বলে যে এখানে তুই থাকবি না, আমি তোকে কিন্তু করে ফেলবো, মানে তোকে আমি মেরে ফেলবো, এরকম করে ভয় দেখায়। তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে তুমি কে, বলে আমাকে দেখার সাহস কিন্তু তোর হবে না, দেখলে ভয় পাবি। ও তারপরে সাহসকে জিজ্ঞেস করে তুমি কে। তো তখন নাকি ও দেখে, আমার গুজবাম্প হচ্ছে কারণ সিনটা আমি ভিজুয়ালাইজ করছিলাম রাসেল ভাই, ওই গেটের কাছ থেকে নাকি হালকা যেখানে আলো আসছে সেখানে হঠাৎ করে মনে হলো পুজো অবস্থার থেকে একটা মানুষ উঠে এভাবে দাঁড়াইছে, এবং হাইট বেশ অনেক উঁচা, পুরা শরীরটাই কালো রং টাইপের, মনে হচ্ছে যে ছাই কালো, মানে কাকের যেরকম রং হয় সেরকম, আর চুল মাথার থেকে এইভাবে এলোমেলো হয়ে নামছে নিচে, এবং দুইটা ডানা, পিঠের মধ্যে দুটো ডানা, এবং নিজের চোখে দেখতে। হ্যাঁ, এবং নিজের চোখে তাকাইছে, এবং সেটা হাসতেছে, এবং হাসির মুখ খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এবং ও এটা দেখে আর সহ্য করতে পারে না, ও চোখ বন্ধ করে ফেলে, বলে দোয়া পড়া শুরু করে, এবং তখন নাকি সে একটা মানে হালকা মানে হাসির মতো শব্দ পায়, এবং দেখে চলে গেছে নাই। তো ও বলে যে দ্বিতীয় দিন ও তো দিনের বেলা, ওই দিন ওর মানে খুবই খারাপ অবস্থা ছিল, মানে ওর জ্বরের মতো আসছে, এবং ওখানে কেউ নাই, মানে ওখানে যে সেখানে ওকে মানে বলবে এরকম নাই। ওদের একটা টেলিফোন ছিল, সেই টেলিফোন দিয়ে সে কোম্পানিতে কল দেয়, এবং ওদের খুব মিসট্রিট করতো আর কোম্পানির যে মূলীরা, তারা করতো না, মানে মানুষই মনে করতো না। তো ওকে মানে ও ফোন করে বলার চেষ্টা করে যে আমি এখানে সমস্যা আছি, সেই কেউ কোনো ওর কাছে দামও দেয় না। তো সেকেন্ড রাতে ও যেটা করে আসল ভাই, ও দোয়া দুরুদ পড়ে মানে খুব করে সে ওখানে ওই রুমের মধ্যে কষ্ট করে, ওখানে ছাড়া ওর থাকার কোনো উপায় নেই। এবং সেকেন্ড রাতে এরকমই শব্দ আসে, মানে এরকম শব্দ হয়ে ওই জিনিসটার সে দেখে রুমের মধ্যে উপস্থিতি, হাসে এবং হাসতেছে। এবার বলে যে তুই ওকে তো পাঠাই দিছিস, তুই আসিস, এবার তোর সাথে আমার বোঝাপড়া হবে সবকিছু। আচ্ছা,
তোর সাথে বোঝাপড়া হবে, এবং ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে বিভিন্ন কিছু নিয়ে, ও উত্তর দেয়। তখন ও চিন্তা করে যে ও আমাকে প্রশ্ন করে, আমি ওর কাছ থেকে কেন প্রশ্ন করবো না, আমি ওকে প্রশ্ন করবো। ও তখন তাকে সাহস করে জিজ্ঞেস করে যে তুই কে, তুমি কে? তখন সে বলে যে আমার নাম খান্নাস। নাম বলে? হ্যাঁ, বলে আমার নাম খান্নাস, আমার নাম খান্নাস, আমি এখানে থাকি, আমার বয়স এতশো বছর, ঠিক আছে। এবং ওই যে মরক্কান যে ওর কলিগের নাম বলে, সে আমার মানে তাকে আমি পছন্দ করছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুই চাইলে আমাদের সম্পর্ক করতে পারিস, তোকে অনেক কিছু আমি জানাবো, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোকে অনেক কিছু জানাবো। ওর এই সাহসটা হয় না, এবং ও মানে খুব এই জিনিসটা ভয় পেয়ে যায়, এবং ওইটা জিনিসটা দেখলে মানে ও দেখেই মানে দেখা সহ্য করার মতো না আর ওর কাছে। এবং তৃতীয় দিনে ওর বেশ রাসেল ভাই সকাল হয়, এবং এরপর থেকে ওর জ্বর আসে, এন্ড ও এটা রেজিস্ট করতে পারে না, খুবই খারাপ অবস্থা। কোম্পানিতে শুধু কল করে বলে যে আমি মারা যাচ্ছি। তো এরকম অবস্থায় লাস্টে ওদের মালিক লোক পাঠায় এখানে, এসে ওকে ওখান থেকে রিকভার করে নিয়ে আসে, রিকভার করে নিয়ে এসে ওকে মানে শহরে নিয়ে আসে, এসে চিকিৎসা করে, জ্বর টর এসে যা খুব ও রিকোয়েস্ট করে যে তাকে চাকরির থেকে যাতে খালাস করে দেয়, এবং পরবর্তীতে দেয়। বাট ও নাকি ওই দেশে আসার পরেও ওই জিনিসটাকে স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওর ভিতরে, এবং ও মাঝে মাঝে অপকৃষ্ট হয়ে যায়, এবং ওর কথাবার্তার মধ্যে হঠাৎই মাঝে মাঝে মানে একটা এসে পড়ে, ওই যে ওই ওর আগের কলিগ যেরকম ছিল হঠাৎ করে তোতলায় উঠতো, এই ধরনের ব্যাপার স্যাপার ওর মধ্যে এখনো আছে। ও এখনো বলে যে ওকে নাকি ওই যেখানে হুজুরের সাথে দেখাইছে, সে বলছে যে তোমার সাথে খুব খারাপ, খুব সিনিয়র একটা জিন তোমাকে পজেস্ট করছে, বা তোমার উপর এখনো তার প্রভাব আছে। সো এবং এদের ক্ষমতা এত যে এরা এখান থেকে মিডল ইস্ট উড়ে যেতে তার বেশিক্ষণ সময় লাগে না, বাংলাদেশ থেকে মিডল ইস্ট পর্যন্ত উড়ে যাওয়া তার জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। এবং ওকে এর জন্য তাবিজ দিয়ে দিছে, মানে সে বলছে এখনো পজেস, এবং সে বলছে যে মাঝে মাঝে সে এখনো অনেক কিছু দেখতে পায়, হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় কিছু দেখতে পায়। মনে করেন যে সে এক জায়গায় বসে আছে, সে ওই জায়গায় ফিল করতে পারে কি আছে এখানে, কি ধরনের ভাইব আছে, এবং এই প্রেজেন্স গুলো বুঝতে পারে। এটাই ছিল। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার ফ্যামিলির সবাই ভালো আছেন। ভাইয়া, আমার নাম ইবনে তাওরাত তামিম, বাসা উত্তরবঙ্গের দিনাজপুর জেলা, দিনাজপুর সদরে আমার বাসা, নিউটাউন উপশহরে। তো ঘটনায় আসা যাক। ঘটনার কথা বলতে গেলে এটা আমার আম্মুর মুখ থেকে শোনা, আম্মুর ফুপুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনার সাক্ষী ছিলেন আমার মা। তো ঘটনার সময়কাল আপনার 1990-এর আগে, 1987 থেকে 90-এর মাঝামাঝি। আম্মুর আসলে এক্স্যাক্টলি ডেট মনে নেই, ইয়ারটা মনে নেই। আম্মু তখন ক্লাস 7-এ না হলে 8-এ পড়ে। তো এমনই একদিন আম্মুর ফুপুর সাথে আর আম্মুর দুই বান্ধবীর সাথে আম্মু খেলছিল। তো আম্মুর এই ফুপুরা আমাদের এই বাসার 3 বাসা পরেই থাকতো, তারা এখন অন্য জায়গায় থাকে। তো আম্মুর এই ফুপুর সাথে আম্মুর বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল, তারা সবসময় খেলাধুলা করতো, একসাথেই ক্লোজ ছিল আর কি। তো সেদিন আম্মু স্কুলে যায়নি। আম্মু সকাল থেকে এই ফুপুর সাথেই ছিলেন, খেলাধুলা করছিলেন। তো আম্মুর বাকি 2 বান্ধবী ছিল সাথে, তারা একসাথে খেলাধুলার পর দুপুরের ঠিক আগে, সময়টা ছিল আপনার ভর দুপুর 12টার পর। তো আম্মুর 2 বান্ধবী চলে যায়, ওরা দুপুরের সময় যেহেতু সবাই বাসায় চলে যায়। আম্মু বাসায় যাওয়ার পথে সেই সময় তার ফুপু তাকে প্রস্তাব দেয় যে, ভাই বলে রাখা ভালো যে আমাদের নিউটাউনটা অনেক বড়, নিউটাউন 1 থেকে নিউটাউন 6 এইভাবে পার্টিশন করা। আমরা থাকি নিউটাউন 6। তো নিউটাউন 7 পার হয়ে, আমাদের নিউটাউন 7 আবার পাশাপাশি, নিউটাউন 7 পার হয়ে ওখানে একটা পানির ট্যাঙ্কি আছে, আগেও ছিল এখনো আছে। ওই পানির ট্যাঙ্কির পাশে সেই সময়ে 90-এর আগে, তো আশেপাশে বোঝাই যাচ্ছে তখনকার নিউটাউন ছিল একদম জঙ্গল, আশেপাশে গাছগাছালি দিয়ে ভরা। সেখানে প্রায় বলা চলে যে বড় বড় কিছু গাছ ছিল, আম গাছ, জাম গাছ, লিচু গাছ। আর সময়কালটা গ্রীষ্মকাল ছিল, তো তাই সিজন চলতেছিল এই ফল ফ্রুটে। তো
আম্মুর ফুপু আম্মুকে জিজ্ঞেস করে যে যাবি? আম্মু বলে কই? বুঝছে যে ওই যে পানির ট্যাঙ্কির ওখানে যে বড় জাম গাছটা আছে, ওখানকার জাম পাড়া আছে, খাবো সব। আম্মু বলে যে না, এই ভর দুপুরে যাব না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হবো, তখন যাব, তখন যাই জাম করে আন। আম্মুর ফুপু বলে যে না, এখনই যাবো, চল। কখন ঝড় হয় বলা যায় না, যদি ঝড়ে জামগুলো পড়ে যায় তখন তো আমরা পরে কিছু পাবো না। চল, এখন আকাশ শুকনো আছে, রোদ আছে, এখনই যাবো, চল। তো আম্মু তবুও বলে না, আমি এখন যাব না, এখন আমি বাসায় যাব, বাসায় খাওয়া দাওয়া করবো, তারপর বিকালবেলা দেখা যাবে। তো আম্মুর ফুপু একপূর্বক জোর করা শুরু করে যে চল চল, যাইতেই হবে তোকে আমার সাথে, চল। তো আম্মু শেষে রাজি হয়, আচ্ছা চল। তো দুজনেই হাঁটতে হাঁটতে চলে যায় সে পানির ট্যাঙ্কির পাশে বড় জাম গাছের নিচে। সেই জাম গাছটা এখন নাই অবশ্য, সেখানে এখন নতুন নতুন ঘর বাড়ি হয়েছে। তো জাম গাছটা ছিল তখন মানে বেশ বড়ই ছিল। তো জাম গাছে জাম পাড়তে হইলে একজনটাকে উঠতে হবে, গাছে উঠে তারপর জাম পাড়ায় নিতে হবে। তো আম্মু অবশ্য গাছে উঠতে পারতো না, তো আম্মু তার ফুপুকে বললো যে তুমি গাছে উঠো, গাছে উঠে জামগুলো পাড়ায় আমারে দাও, আমি সেগুলো পলিথিনে ভরতেছি। তো আম্মুর ফুপু সেরকম জাম গাছে উঠে জাম পাড়ানো শুরু করে। তো এখন হঠাৎ ওনার কেন জানি মনে হইলো যে আলতো একটা গরম বাতাসের ছোঁয়া লাগলো তার গায়ে। তো উনি আশেপাশে চাইলো যে কি হইলো, তো দেখে যে না, আশেপাশে তো কোনো বাতাস নেই, এই গরম হাওয়া কোথা থেকে আসলো তার গায়ে। তো উনি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আশেপাশে, কিন্তু পরক্ষণে ভাবলেন না, এটা হয়তো ভুল ধারণা হইতে পারে। তারপর উনি জাম পাড়াতে কনসেন্ট্রেট করলেন। উনি জাম পাড়ায় নিচে দিচ্ছিলেন, আর আম্মু ওটা পুরায় পলিথিনে রাখতেছে। তা উনি যখন নিচে নামে আসলেন তখন আম্মুরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোর গায়ে কি কোনো গরম বাতাস পাইছিস তুই? আম্মু বলে যে গরম বাতাসই তো হচ্ছে না, তুমি বাতাস কই থেকে পাই? তো আম্মুর ফুপু বলে যে আমি যখন জাম পাড়াচ্ছিলাম হঠাৎ আমার কেন জানি মনে হইলো যে একটা আলতো গরম হাওয়া আমার গায়ে লাগে। তো আম্মু বলে যে তো ওইটা তোমার ভুল ধারণা হবে, কিছু না, এই বাতাসই নেই, আশেপাশে পাতাই নড়তেছে না, বাতাস হয়ে গেল, মনের ভুল ধারণা। চলো, জাম তো ভালোই হইলো, এবার বাসায় যাই খাই। তো তারা বাসায় আসে, পরে সিজন যেহেতু ওই লবণ মরিচ দিয়ে আম খাওয়ার, কাঁঠাল খাওয়ার, তো তারা জাম ওই লবণ মরিচ দিয়ে খাইলো। তারপর আম্মু দুপুরে বাসায় চলে আসলো, বাসায় এসে খাওয়া দাওয়া করলো। তারপর আবার বিকালে ওই ফুপু আম্মু বের হইলো খেলার লগত। তো আম্মুর ফুপু বের হইলো। তো না, আম্মুর ফুপু বের হয়নি, আম্মু প্রথমে ডাকতে যায় ওনাদের বাসায়। ডাকতে যায় তো দেখে যে আম্মুর ফুপু চুপচাপ বসে আছে একলা একটা ঘরে। তো আম্মু অবাক হয় না, আম্মু যায় বলে যে কি ব্যাপার, তুমি এইভাবে বসে আছো কেন? চলো, বিকালবেলা তো হয়েছে, চলো খেলি, দেখি ওই পাখিরাও আসছে। তখন ওর ফুপু কোনো কথা না বলে চুপচাপ উঠে আসে হাঁটতে হাঁটতে যায়। কিন্তু আম্মু একটা জিনিস লক্ষ্য করলো যে উনি বেশ চুপচাপ বলতে কোনো কথা বলে না, শুধু মনে হচ্ছে নিজের মনে কি জানি ভাবে। আম্মু নানান কিছু জিজ্ঞেস করতেছে, কিন্তু কোনো উত্তর তিনি দেন না। তিনি নিজের মনে কি যে ভাবতেছেন আর আম্মু এক প্রকার কিছুটা অবাক হইলেন, তো তেমন কিছু মনে করলেন না, হয়তো কোনো কারণ থাকতে পারে চুপচাপ থাকা। ছোট মানুষ তো কি আর মনে করলাম। তো তারা বিকালবেলা যথাযথ খেললেন। খেলার সময় আমি দেখলেন যে আমার ফুপু না ওনাদের কাছে আসছে না কথা বলছে। উনি এক জায়গায় ওই আমাদের বাসার সামনে তখন একটা আম গাছ ছিল, এখন আম গাছটা নাই, ওই আম গাছের নিচে বসেই আছে। তো বসে আছে আর মাঝে মধ্যে উপরে তাকাচ্ছে, আবার নিচে চোখ নামাচ্ছে। তো আম্মু কিছু মনে করে না, আম্মু খেলা শেষে তারপর ওনার কাছে যায়, ঠিক সন্ধ্যার আগে, মানে মাগরিবের আজানের আগে। তো কাছে যায়, ওনাকে ধাক্কা দেয়, যে ডাকে আর কি, প্রথমে ডাকে, এই আমরা খেললাম, তুই আমাদের সাথে খেলি না। ভাই বলি যে আম্মুর ফুপু আম্মুর চেয়ে 3 থেকে 4 বছরের বড় ছিল, কিন্তু তবু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই ফুপুর সাথে আম্মু, তাই তারা একে অপরকে তুই বলেই ডাকতো।
মাঝে মধ্যে তুমি বলতো। তো আম্মু বলছে, এই তুই আমরা খেললাম, তুই আসিস না কেন? কি হয়েছে তোর? তুই এরকম করছিস, চুপচাপ কোনো কথা বলিস না, কি ব্যাপার কি? তখন আম্মুর ফুপু কোনো রিপ্লাই দেয় না। তো আম্মুর ফুপু মানে রীতিমতো আমি নিজের মনে কি যে ভাবছে। আর আমার লক্ষ্য করি যে উনি আকাশের দিকে কেন জানি তাকাই, কি যে আকাশে কিছু নাই, অথচ উনি আকাশের দিকে কি যে তাকায় ভাবছে। উনি দুইবার ধাক্কা দিল, কোনো রিপ্লাই নেই। উনি যে এত জোরে ডাকতেছে, আম্মু যে এত জোরে ডাকতেছে, ওনার কোনো সারা শব্দই নেই। উনি ওই আকাশের দিকে তাকাই আছে, তো তাকাই আছে। আম্মু দুইবার ধাক্কা দিল, যখন শুনতেছে না, তখন আম্মু চলে আসে বাসায় গেল কি জানি কারণ। তারপর বাসা থেকে ঠিক মাগরিবের আজানের সময় আম্মু ভাবছে যে আম্মুর ফুপু চলে গেছে, বাসায় চলে গেছে। কিন্তু আম্মু দেখে যে মাগরিবের আজানের পরও উনি ওইখানে বসে আছে। তো সন্ধ্যার সময়, গ্রীষ্মের সময় আম্মু বাসায় না থাকে, গরম ছিল, তো তাই বাইরে আসে বসলো চুল। তো উনি এসে বসে আম্মু ভাবতেছে যে কাছে কি হয়ে যায়। সে দুপুর থেকে ওই জাম নিয়ে আসার পর থেকে এরকম কাহিনী, কোনো কথা বলতেছে না, ডাকলেও শুনতেছে না, ব্যাপার কি? আম্মু তখন দেখলো চুল নিয়ে যখন বসে, তখন দেখলো যে উনি মানে চুল নিয়ে দুই হাত দুই পায়ের উপর হাঁটুর উপর বসায়, চুলগুলা সামনে নিয়ে এইভাবে আস্ত নিচে বসে আছে, মানে নিচে মাথা করে বসায়, কিন্তু চুলগুলা তার সামনে, আর দুই পা তার হাঁটুর উপর। তো ওই আম্মু তো একটু ভয় পেয়ে গেল যে এইভাবে কেন বসে আছে, ব্যাপার কি? তো আম্মু কি করলো, আম্মু ডাকলো প্রথম যে, এই শুনছিস না কেন? এই কি এভাবে বসে আছিস কেন? কি হয়েছে, তুই এখন বাড়ি যাসনি কেন? এই তো উনি কোনো সারাই দেয় না, রিপ্লাই দেয় না, উনি নিজের মতো আছে। তো উনি যখন আম্মু 3-4 বার ডাকার পর শুনলো না, তখন উনি যে সামনে যে দুবার ধাক্কা দিল, তবুও শুনলো। তখন আম্মু করলো কি, আম্মু একটু মানে বিরক্ত হয়ে কি করলো, চুলগুলা সরায় একটা জোরে ধাক্কা দেয়। তো এই জোরে ধাক্কা দেওয়াতে ভাইয়া উনি এমন ভাবে আম্মুর দিকে তাকাইলো, চোখ দুইটা লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত পড়বে চোখ দুইটা থেকে। এখন চোখ, মানুষের চোখ স্বভাবত এত বড় করতে পারে, কিন্তু উনার চোখ এতটাই বড় মানে করছিল ওই টাইমে। আম্মু আর ওই বড় চোখ নিয়ে আম্মুর দিকে তাকাইছে। আম্মু তো পুরো ভয় পায় গেছে যে হইলোটাই। তখন উনি কি করছে, মানে বুঝা যাচ্ছে উনি খুব রাগে গেছে আর কি, ওনাকে ধাক্কা দেওয়া হচ্ছে। উনি কি করলো, উনি জোরে একটা থাপ্পড় দিল, চট করে একটা থাপ্পড় দিল। আম্মু তো পুরা মানে ওখানেই থমকে গেল আমার চেয়ে। আর এত জোরে থাপ্পড় মারছে যে আম্মুর গালে পুরো 2 আঙুলের ছাপ পড়ে গেছে, আর লাল হয়ে গেছে জায়গাটা। আম্মু তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল, আমাকে মারছে। তো আম্মু ওই কান্না জড়িত ভাব নিয়ে ওই ওনাদের বাসায় গেল, আম্মুর ওই ফুপুর বাসায় গেল। আম্মুর ওই ফুপুর 2 বড় বোন ছিল, ওদের জানাই। তো আম্মুর ওই ফুপুর ওই বড় বোনদের যে যখন জানাইলো যে হ্যাঁ তোমার বোন আমারে মারলো, জোরে একটা থাপ্পড় মারলো, কি হয়েছে ওর, সন্ধ্যা থেকে ওই বিকেল থেকে এরকম করতেছে, কোনো কথা বলতেছে না, আমি এতবার ডাকতেছি, এখন যাই দেখলাম যে চুল সামনে নিয়ে ওটা কেমন করতেছে জানি, বসে আছে একা একা আম গাছের নিচে। তখন আমি ডাকলাম, জোরে ধাক্কা দিলাম, তখন আমাকে এইভাবে চল, মানে কান্না অবস্থা বলছে। তখন আম্মুর ওই পুকুরে বড় বোন বলছে, কি এইসব কি ঘটনা বলিস, চল দেখি। তখন ওনারা ওই আম গাছে, মানে আমাদের এই বাসার সামনে আম গাছের নিচে আসে, দেখে যে উনি নাই। তো আম্মুর পুকুর বড় বোন তো চিন্তায় পড়ে যায় যে ব্যাপার কি, কই গেল। এই সন্ধ্যার পর এই সময় তো রীতিমতো তো অবাক হবে, কারণ ওই সময় তো তেমন কোনো ইলেকট্রিসিটিও ছিল না, আর কি বলে যতই শহর হোক তবু তেমন কোনো বিদ্যুৎ ছিল না। ওটা সন্ধ্যার পর মনে করেন গ্রামের মতোই অবস্থা রীতিমতো। তো ওই সময় তো অবাক হবে যে কই গেল, এত সন্ধ্যায় এখন এত রাত হয়ে গেছে, কই গেল। তো উনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিল। উনি আর ওনার আরেক বোন, মানে ওনার 2 বড় বোন ছিল, তার মধ্যে 2 বোনই খোঁজা শুরু করে দিচ্ছে। বাসায় এখনো বলেনি বিষয়টা, ওনাদের বাসায় ওনাদের বাবা মাকে এখনো বলেনি বিষয়টা। তো আম্মু কান্না যাতে, আম্মু তখন দেখলো যে ওই দূরে কে জানি হাঁটে চলে যাচ্ছে। আমাদের বাসার সামনে একটা রাস্তা আছে, যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে দেখলো যে তখনও ছিল আর কি, রাস্তাটা দেখলো যে এই রাস্তা দিয়ে কে জানি হাঁটে চলে যাচ্ছে। তো আম্মু
কেন জানি সন্দেহ হলো যে এটা কি ওনার ফুপু নেই। তখন উনি একটু মানে একটু আগায় যায়, দেখলো যে হ্যাঁ এটা তো ওনার ফুপু। উনি কোথায় জানি একা একা ভাইয়া মানে আকাশের দিকে তাকায়, কোথায় জানি একা একা নিজে হাঁটে হাঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে কাউকে ফলো করতেছে। তো উনি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে উনি ওই বড় বোন দুইটাকে ডাকলো যে ওই ওই দেখো কোথায় জানি চলে যাচ্ছে তোমার বোন, ওই দেখো ফুপু ফুপু কোথায় জানি যাচ্ছে চলে। তখন ফুপুর বড় বোন দেখলো হ্যাঁ ঠিকই তো, একা একা কোথায় জানি একা একা চলে যাচ্ছে, মানে কে জানি ওকে বসে করছে মনে হচ্ছে। তো উনি দৌড়ে যায় ওনাকে ধরলো, ধরে দেখে যে চোখগুলা লাল হয়ে আছে, আর মানে ওনার হুঁশ নেই, কেমন জানি করতেছে। ওনাকে জোরপূর্বক বাসায় নিয়ে গেল তখন ওই অবস্থায়, এলোমেলো অবস্থায়। তখন বাসায় যায় দেখে যে ওই চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে না আমি একে ছাড়বো না, এ আমার বাড়ি ঘর ভাঙছে, আমি একে ছাড়বো না। তো আম্মু এটা দেখে পুরো ভয় হয়ে গেল। আম্মু তো পুরো বাসায় চলে আসলো। বাসায় আসে আমার নানু মানে আম্মুর বাবারে তখন জানাইলো এইসব। আম্মু মানে আমার নানুরে জানাই। নানু তখন দেখতে গেল। নানু তখন দেখতে যায়, দেখে এই যে এই অবস্থা। নানু তো নামাজ কালাম পড়তো, নানু তো বুঝতে পারছে যে এটা হয়তো কোনো জিন আসর করছে অথবা জিনের গায়ে প্রভাব। কারণ চোখ গুলা ভাইয়া মানে আম্মুর ভাষ্য মতে এতটা লাল ছিল, মানুষের কোনো স্বাভাবিক চোখ লাল হইলে অত লাল হয়। চুলগুলা মনে হচ্ছে এমন ভাবে ছাড়ে দিছে, চোখ সবসময় বড় বড় করতেছে, রীতিমতো মানে একদম অস্বাভাবিক অবস্থা যাকে বলে। তো নানু তখন কি করলো, নানু তখন দৌড় মানে মসজিদে হুজুরকে ডাকে, দেখেন তো হুজুর সাহেব কি হয়েছে। তো হুজুর আসে, দেখেই বুঝতে পারলো যে না কোনো জিন আসর করছে। তখন সবাই বললো যে ইনাকে জিন আসর করছে, এভাবে কিছু হবে না, আপনারা দুজন মিলে ওনার হাত শক্ত করে বাঁধে রাখেন, বিছানার সাথে শোয়াই দেন, আমি যাই আমার রিচুয়ালের কিছু পানি পোড়া ইত্যাদি নিয়ে আসি, তারপরে একে ঝাড়তে হবে, এক কথা ঝাড়তে হবে, জিন ভূত ঝাড়তে হবে। তো উনি যায়, তখন উনার ওই পানি পোড়া ইত্যাদি জিনিস নিয়ে আসে রিচুয়ালের জন্য। তো এরা তো ফুপুজি দুইটা বড় বোন ছিল, তারা যে ওকে ধরতে যাবে, ধরে যে শোয়াবে বিছানায়, হাত যে বাদ, এমন শক্তি ওরা জীবনও দেখে। মানে উনার মধ্যে ওই সময় এমন শক্তি আসছে, মনে হচ্ছে 3 পুরুষের শক্তি মিলে উনার এক শক্তি। উনাকে ধরতে যাচ্ছে, এক ছিটকায় একদম মনে করেন বিছানা থেকে ওই দূরে ছিটকায় ফেলা দিচ্ছে, এত শক্তি আসে। তো মানে ওরা অবাক হয়ে যায়, এত শক্তি তো ওরা জীবনও দেখে না। মানে একটা পালোয়ানের গায়ে অত শক্তি হয়। তো ওরা কি করে, তখন নানু আর ওরা দুইজন মিলে বা 2 বড় বোন মিলে অনেক কষ্টে ধস্তাধস্তি করে লাস্টে শোয়ায়, হাত দুটা বাঁধে বিছানার সাথে, এক কোনার সাথে, তখন ওকে শোয়ায়। তো উনি তো ছটফট করা শুরু করে যে না কেমন জানি করছে, গলা মিশ্রিত কণ্ঠে, নারী পুরুষ উভয় কণ্ঠে বলছে যে না আমি একে ছাড়বো না, এ আমার বাড়ি ঘর ভাঙছে, তোরা যাই কর, আমি একে ছাড়বো না। তো হুজুর যখন আসে তখন হুজুর দোয়া দুধ পরে তো ওই মিশ্রিত কণ্ঠ বলে আর কি, যে জিন ধরছে যাই হোক, বলে যে তুই যাই কর, আমি একে ছাড়বো না, দেখি তুই কি করতে পারিস, এভাবে হুজুরকে বলতেছে। তো হুজুর তখন ভাইয়া একটা জিনিস খেয়াল করবেন কিনা, আপনারা জানেন কিনা, যে অনেকে কি করে জিন ধরলে অনেকে হুজুর কানি আঙুল চিপে ধরে, জিনটার সাথে তারপর কথা বলে, জিনটা নাকি তখন কথা বলে, এরকম শুনছি আমি আর কি, কানে আঙুল টিপে জিন নিয়ে করে। তো আম্মুর ভাষ্য মতো ওইটাই যে হুজুর তখন ওনার কিনে দোয়া দৌড় করে ফুফাই দিয়ে কানে আঙুল চিপে ধরে। তখন ওই মিশ্রিত কণ্ঠে প্রথমে হুজুর জিজ্ঞেস করলো যে কে তুই, কোথা থেকে আসছিস বল, দেশ শরীরে কি তোর। তখন ওই মিশ্রিত কণ্ঠে থাকা জিনটা বলে যে আমার ফুফু বলছে যে আমি ওই পানির ট্যাঙ্কির পাশে জাম গাছে থাকি, এদের এত সাহস, এরা কি করছে এই ভর দুপুরে আমার জাম গাছে উঠে আমার বাড়ি, আমি ওই সময় শুয়েছিলাম ওখানে, আমার উপর পা দিচ্ছে আমার বাড়ি, তার উপর আবার আমি যে গাছে থাকি ওই গাছের ফল এরা ছিঁড়ে খাইছে।
তো আমি ওই ছোটটাকে কিছু করিনি, কিন্তু একে আমি বাগে পাইছি, একে আমি ছাড়বো না, কারণ আমার গায়ে পা দিস, ওর অপবিত্র পা আমার গায়ে দিস, আমি একে ছাড়বো না। ও আমার বাড়ি ঘর ভাঙছে, এরা আমি ছাড়বো না, তুই যাই কর, তুই আমার ভাগাইতে পারবি না এখানে। তো হুজুর তো তারপরে কিছুক্ষণ এক প্রকার রাগে যায়, কি জানি পানি পড়া ছিড়াই দিয়ে তখন আবার বলছে, তুই এই শরীর থেকে যাবি না, তোকে আমি শেষিতে বন্দি করবো। তখন ফুবু বলে, না তুই কি করবি কর। তখন উনি কি জানি ওই হুজুর তো দৌড় করে এক প্রকার পানি ছিটা দাও, ছিটা দেবে, তারপর শিশি যে সামনে নিয়ে গেল, তখন ওই আমরি ফুবু ছটপট করা শুরু করছে, না আচ্ছা আমি যাবো, আচ্ছা আমি যাবো, আচ্ছা আমি যাবো। তো হুজুর বলে যে তুই যাবি, যে তার প্রমাণ কি। তখন ওই ফুবু বলে, মিশ্রিত কণ্ঠে বলে যে, না আমি যাবো, কিন্তু আমি 3টা শর্ত দিব, এই শর্ত রাজি হইলে আমি যাব। জিন বলে, আবার তোর কিসের শর্ত, তুই চুপচাপ যাবি, নাহলে তোর আমি শিশিতে বন্দি করি। তখন ওই জিন বলে, না আমি 3টা শর্ত রাজি হও, তাহলে আমি শরীর ছাড়ে চলে যাব। তো এই আম্মুর কি বলে জি হুজুর তখন বলে, কি শর্ত তোর বল দেখি। তখন ওই মিশ্রিত কণ্ঠে থাকা জিনটা বলে যে, আমাকে 3টা মুরগি, একটা খাসি আমার ওই জাম গাছের নিচে দিয়ে আসতে হবে, আর 2টা পানিযুক্ত নারিকেল। মানে ভাই ওই যে নারিকেলের মধ্যে মানে পানি থাকে না, ওই পানিযুক্ত নারিকেল লাগলো। এই পানিযুক্ত নারিকেল, এই 3টা শর্ত মানো, আমি শরীর থেকে চলে যাবো। আর আমি যে যাব তার প্রমাণ হইলো যে তোমাদের পশ্চিম পাশে থাকা বড়ই গাছটার 2টা ডাল ভাঙে। তো হুজুর তখন ওই আম্মুরি ফুপুর বাবাকে বলে যে, তাহলে দেখেন এগুলো সব করেন, সব আনতেই হবে, নাহলে এই জিনকে তাড়ানো যাবে না। তখন এত রাত, তখন বাজে মনে করেন আপনার রাত 9টা থেকে 10টা বাজে। তো অত রাতে তো, এটা তো আপনার মনে করেন 1990-এর আগে, তো অত রাতে তো এইসব পাওয়া খুব মুশকিল। তবু ওনার বাবা অনেক ট্রাই করে 3টা জিনিস এটা ম্যানেজ করলো আর কি, পানিযুক্ত নারিকেল, 3টা মুরগি আর একটা খাসি। তো ওই রাতেই মানে ওই আমার ফুপুর ওই বাবা সাহস করে ওই একা একা যায়, ওই গাছের নিচে যায় দিয়ে আসে। ভালোই সাহসী ছিল শুনছি আর কি ওনার বাবা। তো তারপরে তো ওই রাতে যখন মানে যখন ওই 3টা জিনিস আনে, ওই গাছের নিচে দিয়ে আসা হইলো, নারিকেল, তারপরে মুরগি আর খাসি, তখন ওই হুজুর ওই জিনটাকে বলে যে, তোমার 3টা শর্ত পূরণ হয়েছে, এখন তুই এখান থেকে যাবি, তাহলে আমি বাধ্য হবো তোকে শিশিতে বন্দি করতে। তখন ওর ওই জিনটা বলে যে, মিশ্রিত কণ্ঠে বলছে, আচ্ছা আমি যাচ্ছি, তবে এই ভুল যদি 2য়বার করে আমি একে ছাড়বো না, এর পরের বার একে মারেই ফেল, আমার ওই গাছের আশেপাশে যাতে একে না দেখি। মানে এরকম একটা রীতিমতন হুমকি দিয়ে তারপর মানে কি যে হইলো, ওই ফুপু হঠাৎ অজ্ঞান হয়ে গেল। তো তখন হঠাৎ কি বলে আম্মুর ফুপুর বড় বোনেরা শুনতে পেলো যে, মানে সবাই বাড়ির সবাই শুনতে পেলো যে বড়ই পশ্চিম পাশে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের 2টা গাল হঠাৎ দাম করে ভেঙে গেল। তো আমার আম্মু কিন্তু ওই সময় নাই, আমার আম্মু তখন যখনই প্রথমে ওরকম দেখছে, তখন কি বলে বাসায় চলে আসছে। পরে আমার আম্মু ওই নানুর কাছ থেকে ঘটনা শুনছে। আম্মুর সাথে ঘটনা তো সন্ধ্যা পর্যন্তই ঘটছে, তারপরে মানে আম্মু যেটা সাক্ষী ছিল, তারপরে ঘটনা আম্মু নানুর কাছ থেকে শুনছে। আম্মু ভয়ে আর ওখানে যায়নি। তারপরে ওই আম্মুর ওই ফুপুর বাবা, বোন, আমার নানু সবাই দেখলো হুজুর 2টা ডাল ভাঙা পড়লো। তখন হুজুর বললো যে, আমি দোয়া করে দিয়ে গেলাম, এখন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, আর ওই জিন চলে গেছে। তবে দেখবেন যাতে এই ভর দুপুরে ওই ঘন জঙ্গলে অথবা গাছগাছালির দিকে না যায়, না হলে আবার অ্যাটাক করতে পারে। তারপরে ভাইয়া এই বলে উনি চলে গেলেন। তারপরে ওই দিন অবশ্য উনার আম্মুর পুকুর জ্ঞান ফিরেনি, পরের দিন সকালে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে আম্মুর ফুপু তো কিছুই জানে না। আম্মুর ফুপুকে জিজ্ঞেস করা যে, তুই গাছে কেন গেছিলি, গাছের ওখানে কেন, কি কি হয়েছিল তোর, তুই কি জানিস কিছু? আম্মু বলে, না আমার শুধু মনে আছে যে আমি চাম পাড়ার পর আমি বাসায় আসছি, তারপর থেকে আমার কিছুই মনে নেই। তো তো
পরে আম্মুর ফুফু প্রায় সুস্থ হয়ে যায়, পরে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই হচ্ছে ভাই ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে, আদিতমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন রাকিব, তার বাড়ি রংপুরের সিও বাজারে। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, রাকিব যখন এই ঘটনাটা আমাকে বলেছিল, ওর গলার স্বর কাঁপছিল, আমি স্পষ্ট লক্ষ্য করেছিলাম। ও এতটা মানে ভয় পেয়েছিল ঘটনাটা যে সে ভোলার মতো নয়। তো ঘটনাটা রংপুরের একটা নামকরা বেসরকারি ক্লিনিকের, এখানে ক্লিনিকের নামটা বলা নিষেধ আছে। তো বছর চারেক আগে রাকিব সেখানে রাত্রেবেলা নাইট ডিউটি করত। তো ওই ক্লিনিকে একটা বিশেষ নিয়ম ছিল যে যদি মাঝরাতে কেউ মারা যেত, তবে সরকারি নিয়ম কানুন শেষ না হওয়া পর্যন্ত লাশটা নিচতলার একটা ছোট্ট ঘরে রাখা হতো, যেটাতে তারা আসলে হোল্ডিং রুম বলতো। তো একদিন রাত তখন প্রায় 3টা বাজে, হাসপাতালের 3 নম্বর কেবিনের এক বৃদ্ধ লোক মারা গেলেন। লোকটা ছিলেন একদম একা, সাথে কেউ ছিল না সেদিন। তো নিয়ম অনুযায়ী লাশটা ট্রলিতে করে রাকিব আর একজন ডোমের সাথে সেই লাশটাকে নিচে নিয়ে গেল, এবং ঘরটা ছিল একদম করিডোরের শেষ মাথায়, খুব স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ছিল, যেহেতু সেখানে আসলে মানুষ থাকে না বা কেউ যায় না, শুধু লাশ রাখার জায়গা। তো রাকিব যখন লাশটা রেখে বেরিয়ে আসতেছিল, হঠাৎ ওর মনে হলো যে লাশের চাদরের নিচ থেকে একটা খসখস শব্দ হচ্ছে। তো ও ভাবলো হয়তো এটা বাতাস বা অন্য কিছুর মাধ্যমে হয়তো এই শব্দটা হচ্ছে। তো সে গুরুত্ব না দিয়ে চলে এলো। কিন্তু ঘটনা শুরু হলো এর আধা ঘন্টা পর। রাকিব তখন রিসেপশনে বসে ঝিমাচ্ছে। তো হঠাৎ ইন্টারকম বেলটা বেজে উঠলো। ও ফোন তুলতেই উপাস থেকে একটা খুব খসখসে এবং বয়স্ক মানুষের গলা শুনতে পেল। লোকটা খুব হাঁপাচ্ছিল আর বলতেছিল, বাবা এখানে খুব শীত, এই ধরনের একটা কথা বলতেছিল অপবাস থেকে। তো এটা শুনে তো সে অবাক হলো এবং বলল যে, আপনি কোথা থেকে বলছেন, কোন কেবিন থেকে? তো উপাস থেকে কোনো উত্তর এলো না। তো শুধু এটুকুই উত্তর এলো যে, আমি কোনো কেবিনে না বাবা, আমি ওই নিচের ছোট্ট ঘর থেকে বলছি, তাড়াতাড়ি আসো, আমার খুব দম বন্ধ হয়ে আসতেছে। তো রাসেল ভাই, রাকিবের হাতে ফোনটা পড়ে গেল। নিচের ছোট্ট ঘরে মানে? তো নিচে ছোট্ট ঘর বলতে তো একটা ঘরেই, সেটা হচ্ছে সেই হোল্ডিং রুম, যেখানে কেবল ওই বৃদ্ধ যে লোকটা মারা গিয়েছিল তাকে রাখা হয়েছে। তো রাকিব সাহস করে অন্য একজন সিকিউরিটি গার্ডকে সাথে নিয়ে সে নিচে গেল সেই হোল্ডিং রুমে, এবং করিডোর দিয়ে যাওয়ার সময় দেখলো ফ্লোরে ভিজা পায়ের ছাপ এবং পায়ের স্যান্ডেল নেই, এমন একটা মানে পায়ের ছাপ দিয়ে যাওয়া সেই রুমটার দিকে। কিন্তু পায়ের ছাপগুলো দেখতে মোটামুটি অদ্ভুত ছিল, মনে হচ্ছিল কেউ পা টেনে টেনে গিয়েছিল এই ধরনের। তো ওরা যখন সেই ঘরের সামনে পৌঁছালো, তখন দেখলো যে ঘরটা ভিতর থেকে বন্ধ, অথচ রাকিব নিজে বাইরে থেকে তালা মেরে এসেছিল। তো ওরা ধাক্কা দিয়ে দরজাটা খুলতেই দেখলো টলির উপরে চাদরটা ভাঁজ করে রাখা আছে, কিন্তু লাশটা নেই, ঘরটা একদম খালি। রাকিবের মনে হলো ওর ঘাড়ে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলতেছে। ও টর্চটা পিছনের কোনায় ঘোরাতেই দেখলো সেই বৃদ্ধ লোকটা ঘরের একটা কোণে সিলিং এর সাথে ঝুলে আছে, ঠিক যেন একটা মাকড়সা যেমন করে একটা কর্নারে যেরকম ঝুলে থাকে, মানুষটা সেই ঠিক একই রকম ভাবে মাকড়সার মতো ঝুলে আছে, এবং তার চোখগুলো ছিল একদম সাদা, নর্মাল মানুষের মতো ছিল না, আর মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সেই রক্তগুলো লাল নয়, বরং কালোর মতো, কালচে রক্তের মতো এরকম দেখতে। তো বৃদ্ধ লোকটা সিলিং থেকে রাকিবের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, তুই তো লাইট জ্বালাতে আসলে না, তাই আমি নিজেই উপরে উঠলাম। মানে ওখানে সেই বৃদ্ধ লোকটা বললো যে, তুই আসার পর তো লাইট জ্বালালি না, তাই আমি নিজেই লাইটটা জ্বালাতে উঠলাম।
রাকিব আর ওই গার্ড, যে গার্ডটা সাথে নিয়ে এসেছিল, মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললো। সকালে যখন কর্তৃপক্ষ দরজা ভাঙলো, তারা দেখলো লাশটা আগের মতোই টলিতে শুয়ে আছে, গায়ে চাদর দিয়ে ঢাকা। কিন্তু একটা জিনিস দেখে সবার কলিজা শুকিয়ে গেল। লাশের ডান হাতের আঙুলগুলো দেয়ালের পলেস্তারে খামচে ধরা অবস্থায়, নখের ভিতরে সিমেন্টের গুঁড়ো যেন সত্যি কোনো দেয়ালে ওঠার চেষ্টা করেছিল। এখানে রাসেল ভাই বলে রাখা ভালো যে সেই লোকটাকে যখন পরবর্তীতে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয় এবং যখন ভেরিফাই করা হয় যে আসলে এখানে কি হয়েছিল, তখন তারা দেখে যে তার হলো নখের মধ্যে সিমেন্টের গুঁড়ো। অথচ একটা লাশের কখনোই কিন্তু তার হলো নখের মধ্যে সিমেন্টের পলেস্টার বা হচ্ছে ওই ধরনের কোনো কিছু থাকার কথা না। রাসেল ভাই সব থেকে বড় রহস্য কি জানেন? ময়নাতদন্তের পর জানা গেল ওই লোকটা আসলে মারা গিয়েছিল 1 সপ্তাহ আগে, কিন্তু তার দেহ পচেনি। এমনকি তার পেটের ভিতর থেকে পাওয়া গিয়েছিল এক মুঠো কাঁচা মাটি আর শ্মশানের ছাই। রাকিব এই ঘটনার পর 3 মাস কথা বলতে পারেনি। সে এতটাই ভয় পেয়েছিল, ও যখন চোখ বন্ধ করে এখনো সেদিনের ভয়াবহ এটা দেখতে পারে। পরবর্তীতে রাকিব যখন সুস্থ হয়, সে দ্রুত সুস্থ হয়নি, অনেকদিন সুস্থ হতে লেগেছিল। পরবর্তীতে সে এক কবিরাজ বা হুজুরের কাছ থেকে আসলে চিকিৎসা নেয়, পরবর্তীতে সুস্থ হয়। কিন্তু রাসেল ভাই দুঃখজনকভাবে তার সাথে যে সিকিউরিটি গার্ডটা তার সাথে গিয়েছিল, সেই গার্ডটা অনেক দিন অসুস্থ ছিল। যেখানে রাকিব যে পরিমাণ অসুস্থ ছিল তার থেকে 5 গুণ বেশি সেই গার্ডটা অসুস্থ ছিল। সেই গার্ডটা কোনোভাবেই সুস্থ হচ্ছিল না এবং সে প্রতিদিন রাতে ভুলভাল বকতো এবং মানে যে সামনে আসতো তাকে গালিগালাজ করতো, মারতে যেত, একটা ভয়ঙ্কর অবস্থায়। এইভাবে সেই গার্ডের নামটা অবশ্য রাকিব ভাই বলেনি। তো তিনি জানান যে সেই গার্ড নাকি প্রায় 6 মাস ধরে অসুস্থ ছিলেন এবং 6 মাস পর যখন তিনি সেই হসপিটালে আবার জয়েন করেন, কিন্তু তিনি কিছুদিন জয়েন করার পর সেই গার্ডটা চাকরি ছেড়ে চলে যায় এবং সেই গার্ডটা জানায় যে এই 6 মাসটা যে কীভাবে তার কেটে গিয়েছে সে কোনো কিছুই তার মনে নেই। মনে হয়েছিল যে সেদিন যে লাশটা দেখতে গিয়েছিল সেই রাকিব ভাইয়ের সাথে, সেদিনের পরের দিনেই তার কাছে মনে ছিল তার পরের দিনে সে হাসপাতালে এসে জয়েন করেছে। এবং গার্ড যখন তার পরিবারের কাছে এবং আশেপাশে সবার কাছ থেকে জানতে পারে যে 6 মাস ধরে সে অসুস্থ ছিল, তারপর থেকে সে আর চাকরি করেনি। তো রাসেল ভাই এখানে রাকিব আসলে বেসরকারি ক্লিনিকটার নামটা বলতে নিষেধ করেছেন, যদিও সে আমাকে বলেছে, কিন্তু সে এখনো সেখানে চাকরিরত অবস্থায় আছে, যার কারণে সে সেই জায়গাটার নাম বলতে আগ্রহী না। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভালো হয়েছে, আমি চেষ্টা করেছি রাকিবের মতো করে আপনাকে শেয়ার করার। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাফিস। উনি বর্তমানে ঢাকা থাকেন আর ওনার বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহতে। ওনার বন্ধু স্বাধীনের কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন। মূলত এই স্বাধীনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোস্বামী দুর্গাপুরে। আর ঘটনাটি ঘটেছিল 2005 কি 6 সালের দিকে মাজুগ্রাম এবং গোস্বামী দুর্গাপুর পাশাপাশি গ্রাম আর কি। তো গ্রামের হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালে এই স্বাধীন ভাই উনি ওই মাজুগ্রামের একজন বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়তেন। তার নাম হচ্ছে শাহবুল ইসলাম। উনি বর্তমানে রাজশাহীর একটি কলেজে শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। তো একদিন ওনারা গিয়েছেন পড়ার জন্য, কিন্তু ওই দিন আর পড়তে ভালো লাগছিল না। তখন ওনারা আবদার করলেন যে ভাই একটা ভূতের ঘটনা শোনান। তো উনি একসাথে বেশ কিছু ঘটনা বর্ণনা করেছিলেন, তার মধ্যে একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
তো ঘটনাটি ওই মাজু গ্রামেই ঘটেছিল 2005 কি 6 সালের মাঝামাঝি। তখন এই যিনি শাহাবুল ভাই, উনি হয়তো বা 10ম শ্রেণীতে লেখাপড়া করতেন। ওই গ্রামে মোহাম্মদ আব্দুর রহিম, যাকে রহিম চাচা বলে উনি ডাকতেন আর কি, তো এই রহিম চাচা ওই সময় তার বয়স ছিল 40 থেকে 50 বছরের মাঝামাঝি হবে আর কি। তো ওনার আবার এই জিন বা অলৌকিক বিষয় নিয়ে জানার খুব আগ্রহ ছিল, তবে বাস্তব জীবনে উনি কখনো এই জিনিসগুলো দেখেন নাই। ওই গ্রামে একজন কবিরাজ ছিলেন, তার নাম হলো আসগর আলী। তিনি এই কবিরাজি করতেন, জিন ঘটিত বিভিন্ন সমস্যার সমাধান করতেন। সাপে কামড় দিলে তার নাকি বিষ তুলতে পারতেন, আর কবিরাজির মাধ্যমে গ্রামের মানুষদের সাহায্য করতেন। এই রহিম চাচা এই কবিরাজের বন্ধু ছিলেন। তো রহিম চাচা কবিরাজকে বলে যে আমি জিন দেখতে চাই, অনেকদিন ধরেই তো দেখতে চাচ্ছিলাম, তুমি তো দেখাও না, তো তোমার সাথে তো নাকি জিন আছে, তো দেখাও না কেন? তো কবিরাজ তো বিভিন্নভাবে বলছে, আরে ধুর, এই তোমার এই জিন টিন দেখা লাগবে না, এগুলো দেখতে গেলে, ইচ্ছাকৃতভাবে দেখতে গেলে প্রচন্ড রকমের মানসিকভাবে শক্তিশালী হতে হয়, তুমি এই চাপ নিতে পারবা না। এখন এই রহিম চাচা তো নাসর বান্দা, প্রতিদিন ঘ্যানর ঘ্যানর করতে 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 একবার এসে রাজি হয় আর কি, ঠিক আছে দেখাবো। কিন্তু এইভাবে তো হাজির করে দেখানো যাবে না, অন্যভাবে দেখাইতে হবে। কিছুদিন পর এই আসগর কবিরাজ উনি এই রহিম চাচাকে বলেন যে আজকে রাত্রে শ্মশানে যাব, একটা লাশ দাফন করা হয়েছে। তখন রহিম চাচা বলেন যে শ্মশানে লাশ দাফন করা হয় কিভাবে, ওখানে তো লাশ পোড়ানো হয়। তখন উনি বলেন যে অনেক সময় দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা খুব গরিব, লাশ পোড়ানোর জন্য তো খরচ লাগে, এই খরচগুলো আসলে বহন করতে পারে না, তখন লাশ দাফন করে। আসলে ওই লাশটা কি পুরুষের না মহিলা ছিল এটা অবশ্য শাহাবুল ভাই জানতেন না, তো এই জন্য উনি আর বর্ণনা করতে পারেন নাই এই লাশটা কিভাবে মারা গিয়েছিল বা কি আশয় বিষয়। তো যাই হোক, কবিরাজ ওই রাত্রে শ্মশানে যাবে, আর এই রহিম চাচাও যাবে। তবে রহিম চাচাকে কবিরাজ বলে দিয়েছিলেন, এই আসগর কবিরাজ, যে তুমি এক ব্যাগ সুপারি নিয়ে আসবা। কারণ সুপারি যে কি জন্য এটা রহিম চাচা বুঝতে পারে না, যেহেতু তাকে আনতে বলছে নিয়ে আসছে। তো রাতের বেলা রওনা দিয়েছে। তো এই শ্মশানটা ওনাদের ওই গ্রাম থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে, মাঝে একটি বড় গ্রাম পড়ে, গ্রাম পেরিয়ে একটি বিশাল মাঠ পড়ে, তারপর মাঠের এক সাইড দিয়ে ইটের সলিং করা রাস্তা রয়েছে আর কি। রাস্তার পাশের একটা খালও রয়েছে, মূলত ওই খাল ঘেঁষেই একটা শ্মশান রয়েছে। শ্মশানের আবার এক সাইড দিয়ে ধানি জমি আর ক্ষেত। তো কবিরাজের কথা মতো রহিম চাচা এক ব্যাগ সুপারি নিয়ে মধ্যরাতে কবিরাজের বাড়িতে হাজির হলো। কবিরাজ তার নিজের প্রস্তুতি শেষে রহিম চাচাকে নিয়ে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। রাতটা ছিল অমাবস্যার, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার যেন গ্রাস করেছে পুরো পৃথিবীকে। এমনিতে তো গ্রামের অবস্থা তো আমরা বুঝতেই পারি যে অনেক রাত্রেবেলা লোকজন খুব একটা থাকে না। সেই 2005-6 সালে কিন্তু এখন যেরকম গ্রামগুলোতে অনেক বৈদ্যুতিক ব্যবস্থা হয়েছে, তখন কিন্তু এতটা ছিল না, যার কারণে ওই এলাকাগুলোতে রাতের বেলা কিছু বাড়িতে বৈদ্যুতিক বাতি থাকলেও রাতের বেলা তো সবাই ঘুমিয়ে পড়তো, একদম নিস্তব্ধ হয়ে যেত। আর ওই সাইডটাতে তো কারো যাওয়ার প্রশ্নই আসে না, এই জন্য একদম নিস্তব্ধ। হাতে একটি হারিকেন নিয়ে হেঁটে চলেছে 2 জন, একজনের হাতে হারিকেন আর একজনের হাতে ওই যে সুপারি ভর্তি ব্যাগ। এই রহিম চাচা আর আসগর কবিরাজ যাচ্ছে, একদম চতুর্দিকে নিস্তব্ধতা, একটা মানুষেরও দেখা পায় নাই এতটা পথ হাঁটার সময়ও। একটা সময় তারা শ্মশানে এসে পৌঁছায়। ঝিঝি পোকার ডাক আর শেয়ালের ডাকটা তো একদম কমন ছিল, চতুর্দিক থেকে সেটা ভেসে আসছে। লণ্ঠনের নিভু নিভু আলোয় তারা শ্মশানে প্রবেশ করে। শ্মশানে পৌঁছানোর পর রহিম চাচা কবিরাজকে বারবার জিজ্ঞেস করে যে, ও কবিরাজ, সুপারি নিয়ে আসতে বলছো কেন, বলো। কবিরাজ কোনো কথার উত্তর দেয় না। কবিরাজ আগে থেকে জানতেন যেখানে তো অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হবে। রহিম চাচার কোনো কথার কর্ণপাত না করেই শ্মশানের চিতার দিকে এগিয়ে যান। রহিম চাচা কিন্তু তখন মনে মনে ভয় পাচ্ছিলেন। উনি ভাব দেখাতেন উনি অনেক সাহসী, জিন দেখে উনি ভয় পাবেন না, কিন্তু তখন ভয় পাচ্ছেন, তখনও তো জিন দেখেই নাই উনি। তো চিতার থেকে একটু দূরে একটা উঁচু ঢিবির মতো লক্ষ্য করেন ওনারা দুজনই, কবর আকৃতির।
তো কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রহিম চাচাকে উদ্দেশ্য করে ওই আজগর কবিরাজ বলেন যে রহিম তুমি এখানে দাঁড়াও, একটা বৃত্ত এঁকে দিচ্ছি, যা কিছুই হোক এই বৃত্ত থেকে বের হবে না, কারণ তুমি জিন দেখতে চাইছিলা, একটু পর অনেক কিছুই দেখবা, খবরদার তুমি যদি এই বৃত্ত থেকে বের হও তাহলে কিন্তু তুমি আর বাঁচতে পারবা না, মারা যাবা নিশ্চিত। এরপর কবিরাজ বিড়বিড় করে ব্যাগ থেকে সুপারিগুলো বের করে ওই বৃত্তের চতুর্দিকে একটু দূর দূর করে রেখে রেখে ওই সুপারি দিয়ে ওই বৃত্তটা পরিপূর্ণ করেন। একটু দূরে দূরে হয়তো বা আধার দূরে দূরে সুপারি রেখেছেন, তো অনেকগুলো সুপারি লেগেছে, বেশ বড় একটা বৃত্ত করেছিলেন আর কি। এরপর রহিম চাচাকে ওখানে দাঁড় করিয়ে রেখে উনি ওই যে কবরের মতো জায়গাটা রয়েছে উঁচু ঢিবির মতো, ওই দিকটাতে চলে যান। তো ওই দিকে যাওয়ার পর ওই কবরটা উনি খুঁড়তে শুরু করেন। হঠাৎ করেই চতুর্দিক থেকে মনে হলো শেয়ালের ডাক অনেক বেশি হয়ে গেল। আর এরপর এই রহিম চাচা দেখলেন শত শত জোড়া চোখ লাল টকটকে বিভিন্ন জায়গায় ভেসে উঠেছে, কোনোটা মাটি থেকে 20 হাত উপরে, কোনোটা 50 হাত উপরে, কোনোটা ডানে, কোনোটা বায়ে, মানে এর যে কতগুলো এর কোনো হিসাব নিকাশ করে বলা যাবে না। এরপর মনে হচ্ছে এই চোখগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার কাছে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে বিশাল দেহী শত শত প্রাণী, কোনোটি বিশাল আকৃতির শেয়াল, কোনোটা বিশাল আকৃতির বিড়াল, কোনোটি গরু, কোনোটা কুকুর, সবগুলো প্রাণীর চোখ রক্তবর্ণের, রাগে ক্ষোভে গড়গড় করে এই রহিম চাচার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি রহিম চাচাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। রহিম চাচা উনি এতটা ভয় পেয়েছিলেন যে ওই আজগর কবিরাজের সতর্কবাণী একদমই ভুলে গিয়েছিলেন। উনি ওরে আল্লাহ রে আমারে বাঁচাও রে বলে ওই বৃত্ত থেকে বের হয়ে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। তখন এই যে দৌড় দিয়েছেন, এখন অমাবস্যার রাত তো অন্ধকার, খুব বেশি রাস্তা তো বোঝা যাচ্ছে না, তারপরও ওনার তো সব রাস্তাঘাট চেনা, উনি কিন্তু দৌড়াচ্ছেন। মনে হচ্ছে পেছন থেকে শত শত প্রাণী রাগে গড় গড় করতে করতে তার দিকে তেড়ে আসছে, কিন্তু উনি পেছন দিকে তাকানোর সাহস পান নাই। ধু ধু মাঠের ভিতর দিয়ে একা দৌড়ে চলেছেন রহিম মিয়া। অনেকক্ষণ দৌড়ানোর পর ওনার বাড়িতে এসে পৌঁছাতে উনি সক্ষম হন আল্লাহর রহমতে। আর উঠানে আসার পরেই প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে নিজেকে ওনার বিছানায় আবিষ্কার করেন। উনি দেখতে পান পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জ্ঞান ফিরতে তার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলে যে আসলে কি হয়েছিল। উনি সব ঘটনা খুলে বলেন কি হয়েছে। ওই দিন থেকে উনি তীব্র জ্বরে আক্রান্ত হন। 7 দিন তীব্র জ্বরে ভোগার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে যান। 7 দিনে এই ঘটনা বলার পর থেকে আর কোনো কথা উনি বলতে পারেন, ওনার জবান বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর এই যে রহিম চাচার বন্ধু এই যে আজগর কবিরাজ, তাকে ধরার জন্য তো লোকজন গেছে, তুমি কবিরাজি করো, তুমি কেন এই রহিম মিয়ারে নিয়ে গেলা। ওই আজগর কবিরাজের বাড়িতে গিয়ে আজগর কবিরাজকে পাওয়া যায় না, কারণ আজগর কবিরাজ বুঝতে পেরেছিলেন যে এই রহিম সে যে একটা নিজের বিপদ ডেকে এনেছে, এর জন্য তাকেই সব লোক দোষারোপ করবে। এই জন্য উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আর লোকজন আর কি বলবে, আসলে দোষটা তো রহিম চাচারই। উনি যে সতর্কবাণী দিয়েছিলেন সেটা তো সে শোনে নাই। তবে বিস্তারিত রহিম চাচা তো একবার বর্ণনা করেছেন যে আসলে সতর্কবাণী উনি ভুলে গিয়েছিলেন। আসলে আজগর কবিরাজকে তো সরাসরি দোষারোপ করা যায় না, তবে কবিরাজ কেন তাকে নিয়ে গিয়েছিল এই জন্য তো পরিবারের একটা ক্ষোভ থাকবেই, যে ও চাইলো আর তুমি নিয়ে গেলা। তুমি শ্মশানে গেছো তোমার সাধনা করার জন্য, কি জাদুবিদ্যা করবা সেগুলোর জন্য, তুমি কেন ওকে নিয়ে গেলা? ও চাইলেই তুমি নিয়ে যাবা নাকি? একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি চলে গেল, এর দায়ভার কে নেবে? তবে আজগর কবিরাজ দীর্ঘদিন উনি আর এলাকায় ফেরেন নাই। তো কেন শ্মশানে গিয়েছিল আর ওই কবরটা কেন খুঁড়েছিল, স্থানীয় এক ইমামের সাথে কথা বলে জানতে পারা যায় এই আজগর কবিরাজ উনি তো মূলত ব্ল্যাক ম্যাজিক দিয়ে চিকিৎসা করতেন। তো শ্মশানে যে কবরগুলো হয়, এই কবর হওয়ার পর বিশেষ হয়তো বা কোনো লাশ নিশ্চয়ই ওটা ছিল, যেটা আসলে আমরা জানতে পারি নাই, ওই লাশের মাথাটা আনার জন্য সে গিয়েছিল। আর তখনই এই ঘটনা ঘটেছিল। এই যে রহিম চাচা উনি বিপদে পড়েছিলেন
বিপদ আসলে পড়েন নাই, উনি নিজের বিপদ নিজে ডেকে এনেছিলেন, এটাই বলতে হবে। তো আসলে এরকম ভুল অনেকেই করে। অনেকের মধ্যে এত কৌতূহল যে জিন দেখব, আসলে কি জিন দেখার জিনিস? প্রিয় লিসেনার্স, এটা গুপ্ত জিনিস। এটা যদি দেখার জিনিসই হতো তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সেটাকে আড়াল করে রাখতেন না। তাদের অস্তিত্ব আছে, কিন্তু আমরা দেখতে পাবো না, এটাই বাস্তব। আল্লাহ আমাদের জন্য ভালো মনে করেছেন, এই জন্য তাদেরকে আমরা দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। যেই জিনিসটা আল্লাহ আমাদের জন্য না দেখাটাই কল্যাণ নিহিত রেখেছেন যে জিনিসটার ভিতরে, সেটা যদি আমরা জোর করে দেখতে চাই, তাহলে কি সেটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে? নিশ্চয়ই না। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বলেছিলাম যে আজকে একজন স্পেশাল মানুষ, বুঝছেন, হাফেজ মাইনুদ্দিন ভাই। সুতরাং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটি ঘটনা আমরা এখন শুনে আসব। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর হাফেজ মাইনুদ্দিন ভাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, সব সময় আমাদের পাশে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটা খুব শীঘ্রই ঘটে গেছে। আজ থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আমি একটি মাহফিলে গিয়েছিলাম, দোয়ার মাহফিল ছিল আমাদের পুরানো ঢাকায়। তো সেখানে আমি দোয়ার মাহফিলে যখন যাই, তো বিশেষ করে একজনের খুব পরিচিত, তার সাথে আমার দেখা হয়। সে আমাকে তার বাড়িতেও নিয়ে যায়। তো আমি তার বাসায় যাই এবং উনি আমাকে বলেন যে ওনার বাড়িতে বেশ অনেক দিন ধরে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো আমি বললাম, ঠিক আছে, আজকে তো আমি একটি দোয়ার মাহফিল আসছি, সময় খুবই কম আমার জন্য, আমি আজ দেখি এবং একটা ব্যবস্থা একটা দিয়ে বলতে আমি কিছু বলে যাচ্ছি নিয়ম কানুন। এই নিয়ম কানুনটা দেখে 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরে আবার আসবো, এসে এটা দেখব। তো বিশেষ করে সেই দিন আমি তার ঘরে যখন যাই, তার ফ্যামিলির সকলেই আমার সাথে একটু আলোচনা কথাবার্তাগুলো বলে। তার একটি 12-13 বছরের মেয়ে আছে, ক্লাস 5-এ পড়তেছে। তো বিশেষ করে ও আমাকে অনেকগুলো কথা বলেছে ওর বাড়ির সমস্যার বিষয়টায়। রাত্রে ঘুমাবার সময় ওদের দরজাটা যখন বন্ধ করা হয়, খুব বারবার জোর দিয়ে খোলার চেষ্টা করে। এখন কে করে সেটা তারা জানে না, কিন্তু এটা তো ঘরের ভিতরে, বাহিরে না, যে এমন মেন গেট, এটা হচ্ছে ঘরের ভেতরে যে দরজা, বেডরুমে যে দরজাটা, সেইটার কথা বলা হচ্ছে। যে খুব এমন জোরালো শব্দ করে, খুলবার চেষ্টা করে, কিন্তু তারা খুব ভয় ভীতি পায় যে এই এমন করে দরজাটা খোলার চেষ্টা কে করতেছে। এমনি করে তাদের আরো কিছু ভয়ানক, গোসলখানা যখন ওরা যায়, দরজাটা ওইটাও নক করে। রান্না করতে যাওয়ার সময় কথার শব্দ পাওয়া যায়, কেমন একটি বাঁশি বাজালে, যেমন বর্তমানে আমাদের শীষ যে যাওয়াটা বলে, শীষ ময়লা আবর্জনা যখন নিতে আসে একটি বাঁশি বেজে বাজায়, হুইসেল, তো ঠিক এইরকম বাঁশি বাজাতে থাকে। এরকম নানান রকমের জিনিসগুলো হতে থাকে, যা খুব ভয়ঙ্কর। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কোনো গন্ধের বিষয়, যেটা যে ভালো খুশবু আসে না বিশ্রী কোনো গন্ধ আসে। তো ওরা বললো আমরা খুব বিশ্রী গন্ধ পাই, এমন বিশ্রী গন্ধ পাই, কিন্তু বিশেষ আমরা এটা তালাশ করি যে কোথার থেকে আসে। সব রুমগুলো বা তাদের সব জায়গাতেই তালাশ করা হয়, নিচতলা, বাড়ির উপর, ছাদের চারপাশেই তারা খোঁজে এই বিশ্রী গন্ধটা কোত্থেকে আসে, কিন্তু তারা খুঁজে পায়নি। ঘর থেকেই তাদের বেশিরভাগই যে ঘরটাতেই তারা প্রবেশ করে, প্রতিটা ঘর থেকেই দেখে যে বিশ্রী গন্ধ আসে। পরবর্তীতে আমি যখন ওনার বাসায় গিয়ে বসি, তাদের সাথে কথাবার্তা বলি, আমি সেদিন শুধু একটু নর্মালি হালকা তাদের বলে আসছিলাম যে আজকে এই কাজটা করতে হবে, এটা করবেন এবং 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান, পরবর্তীতে আমি যখন চলে আসলাম রাত্রেবেলা, যখন আমার ওই নিয়ম তারা করেছিল, পরের দিনই সকালবেলা আমাকে ফোন করেছিল যে গতকাল যে আমরা নিয়ম দিয়েছিলাম তাদের জন্য একটি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। তার মেয়ে আমাকে বলল যে ওনারা রাত 9টা বা 10টার দিকে এই কাজগুলো করার পর থেকে তাদের কারো
শরীরটা সুস্থ ছিল না। সকলের হঠাৎ করে ঘাড়ের থেকে নিয়ে মাথা প্রচন্ড ব্যথা। এক একজনে ভেবেছিল তাদের খুব প্রেশার উঠেছে, প্রেশার মাপতেছে, কেউ খুব দুর্বল হয়েছে, কেউ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেনি। এবং আরো বিশেষ করে ঘর পুরো প্রত্যেকটা রুমগুলো অনেক গরম হয়ে আসলো এবং মনে হচ্ছে যে ও বেশি রকম খেপে গেল। তো বিশেষ ওই বাচ্চাটা তার বেডরুম, যে আমার সাথে কথা বলেছে 12-13 বছরের যে একটা বাচ্চা 5-এ পড়ে, ও আমার সাথে যে বিশেষ করে এগুলো নিয়ে আলোচনা করলো, ও আমাকে বলল তার ঘর থেকে অনেকগুলো কথাবার্তা আলোচনা চলছে। ও তার ঘরে প্রবেশ করে এবং আমি যে নিয়মটা বলেছিলাম যে ওর ঘরেই কোরআনুল করিম তেলাওয়াত ছাড়তে, সূরা বাকারাটা ছেড়ে দিতে, ওইটা করেছিল বলেই আজকে এমন অবস্থা হয়েছিল। তো ও আবার দেখতে গিয়েছিল যে সূরা বাকারা চলছে, কোরআন তেলাওয়াত, কিন্তু এত কথা কে বলছে ওই ঘরটাতে, এরকম কিছু নিয়ম ছিল। ওই ঘরটা তো খালি থাকার কথা। যখন গেল দরজাটা আপনি ঠিকই বন্ধ হয়ে গেল। এখন মেয়েটি খুব চেষ্টা করলো দরজা খুলবার, কিন্তু খুলতে পারেনি। এমন একটা বুদ্ধিমতী মেয়ে যে সে ও চিৎকার করলো আল্লাহু আকবার বলে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার করলো এবং মেয়েটি বললো যে খুব শরীরটা কাঁপতেছিল, কিন্তু দরজাটা ওর বাবা খুলে বলছে, মা কি হয়েছে, ভয় পেও না, আমি আছি। মেয়েটি খুব কাঁপা সরে তার মাকেও সে ডাকলো। তার মা ছুটে আসলো, এসে তার মা জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে এই ঘটনা, দরজাটা বন্ধ হয়ে গেছিল, আমি খুলতে পারিনি, পরে বাবা খুলেছে। বলে বাবা খুলেছে? বাবা তো বাসায় এখনো আসে নাই, বাবা আসতে আরো দেরি আছে। তখন আরো একটি ভয় পেল। তখন আশপাশে সব খোঁজাখুঁজি শুরু করে দিল। তো মূলত সেই দিন তার বাবাও খুব দেরি করে আসছিল, বাসায় ছিল না। তাদের একটি প্রোগ্রামে যাওয়া কথা ছিল, তারা যায়নি আমার কাজের জন্য, তারা ওই কাজ করেছিল। তার বাবা সেই দিন আরো খুব দেরি করে আসা। কিন্তু মেয়েটি যে ভয় ভীতি পেল এবং দরজাটা যে বাবা খুললো, সেটা কে ছিল, মেয়েটি এখনো সেটা প্রশ্ন। এবং বাসায় আমরা ওই কাজগুলো করবার যখন বলেছিলাম, যখন কাজ করবার সময় তাদের আরো খুবই অবস্থান ছিল। এখন তাদের এমনই একটি প্রশ্ন ছিল যে ঘরে তাহলে এই জিন বা ব্ল্যাক ম্যাজিকের এটা কি ছিল তাদের ঘরে। তো পরবর্তীতে আমি গিয়েছি 2-4 দিন পরবর্তীতে আমি যখন যাই, সেখানে গিয়ে দেখি যে তাদের বিশেষ করে আজ নয়, বহুদিন যাবৎ ধরে তাদের ক্ষতি করবার মতো তাদের খুবই কাছের নিকট মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক করে সেখানে জিন রেখেছে। যেই ঘর থেকে আমরা কিছু তাবিজের মতো কাগজ লেখা এগুলো পেয়েছি, বের করেছি, এবং আরো অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামগুলো বের করে দেখালাম। চারদিকে তাদের ছড়ানো ছিটানো ছিল, বাড়ি ছাদের উপরে দেওয়া ছিল, তাদের বাড়ির নিচেও ছিল, চারদিক এইগুলো করে তাদের বাড়ির থেকে সমস্যা করেছিল যেন এইরকম ভয় ভীতিতে এই বাড়ির মানুষগুলো তারা না থাকতে পারে। এখনো তাদের ভিতরে কিছু সমস্যা হচ্ছিল, যেটা আগের তুলনায় খুবই কম। তবে আমি একটু ব্যস্ততার কারণে পুরোপুরি কাজটা করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাব। কিন্তু ভয় হচ্ছে তাদের ঘরের ভিতরে সব সময়, এমনকি সকাল রাত দুপুর কোনো সময় নির্ধারিত নেই, যখন তখন তাদেরকে ভয় ভীতি তাদেরকে দেখায়। এবং মেয়েটা প্রকাশই দেখতে পারে যে তার মাথার সামনে অনেক সময় বা ঘরের যে কোনো একটি কোণের ভিতরে সাদা কাপড়ের মতো বা বিভিন্ন কাপড়, পুরো কাপড় দিয়ে ঢেকে একটি বিভৎস চেহারা সে মেয়েটি দেখতে পারে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের এই ব্যবস্থাটা করে দেব। আমি ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না, আমাকে আবারও যোগাযোগ করা হয়েছে। তো ভাইজান, আমার ঘটনাটা এখানেই বলা ছিল। ইনশাল্লাহ আমিও স্টুডিওতে আসবো এক সময়, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরো একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই কেমন আছেন?
জানি আপনি সবসময় ভালোর দলে, তবে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রিপন। বর্তমানে আমি প্রবাসে থাকি। আমার বাড়ি বরিশাল বিভাগ ঝালকাঠি জেলার কোনো এক গ্রামে। আজকে যে আমি ঘটনাটা আপনাদেরকে শেয়ার করব, এটা আমার এক কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। একদিন রাত্রেবেলা এক জায়গায় গিয়েছিলাম, গ্রামের বাড়িতে এক আত্মীয়ের। সেখানে কারেন্ট ছিল না, তো সেখানে বসে কাকার সাথে গল্প গুজব করার ফাঁকে ঘটনাটা কাকা আমার সাথে বলেছিল। তো ঘটনাটা যেভাবে ঘটেছে, ঘটনা ঘটার জায়গাটার নাম আমি কোনো এক কারণে আমি বলতে পারছি না, তবে জায়গাটার বিবরণ দিচ্ছি। যে গ্রামের বাড়ি এক পাশে খাল আর এক পাশে জঙ্গল, মাঝখান দিয়ে একটা ইটের ছোট রাস্তা। যেখানে কাকার সাথে ঘটনাটা ঘটেছিল, সেখানে তার কিছুদিন আগে সেখানে একটা খুন হয়, আর সেই খুনটা হয় অনেক বীভৎস ভাবে। যে মৃত ব্যক্তির মাথাটা একদম আলাদা করা থাকে, চারপাশে রক্তে রঞ্জিত থাকে, চারপাশটা একদম রক্তে ছড়ানো থাকে। বোঝা যায় যে লোকটা বাঁচার জন্য অনেক বস্তাবস্তি করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে আশেপাশে বাড়ি নেই, বাড়ি একটু দূরে একটা রাস্তা, সে রাস্তাটা পেরিয়ে বাড়ি শুরু হয়। তো ওই ঘটনা ঘটার পর থেকে ওই রাস্তার ভিতরে মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো। এমনিতেই জায়গাটা ভয়ঙ্কর, যে এক পাশে জঙ্গল আর এক পাশে খাল, মাঝখান দিয়ে ইটের ছোট রাস্তা। একটু দিনের বেলায় সেখানে একটু অন্ধকার থাকে। তা আমার কাকা, তার এক শ্বশুর বাড়ি আছে, ওখানে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো কাকা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে বাজারটা আবার একটু দূরে, ওই রাস্তাটা পেরিয়ে তারপর বাজার। তো কাকা বাজারে গিয়েছিল সন্ধ্যার পরে বাজারে যাওয়ার পরে কাকার আবার একটু বিড়ি সিগারেট পান খাওয়ার নেশা, আর মানুষের সাথে কথা বললে তার আর কিছু হুঁশ থাকে না, তো সময় কখন চলে যায় সে বলতে পারে না। তো কাকা সন্ধ্যার পরে বাজারে গিয়ে আড্ডা শুরু করলো। আড্ডা দিতে টাস খেলায় আবার আমার কাকায় বিড়ি সিগারেট। তো আড্ডা দিতে অনেক সময় হয়েছে, প্রায় রাত 12টার মতো বেজে গেল। তো কাকা কি করবে, কাকা ওখান থেকে রওনা দিল। তখন বাজার কিছু লোক বলছিল যে তুই ওখান থেকে যাবি, ওখানে তো শোনা যায় যে ওখানে ভালো না, ওই যে ওকে খুন করা হয়েছে, তারপর থেকে ওখানের অবস্থা ভালো শোনা যায় না। রাত্রেবেলা মানুষ গেলে ওখানে নাকি অনেকে দেখে। ওখানে তো কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে যে তাদের একজন প্রতিবেশী, তাকে নাকি এভাবে রাত্রেবেলা কোনো লোক এসে, গভীর রাত্রে এসে তাকে জাগিয়ে নিয়ে যায়, এবং সকালবেলা ওই লোকটাকে ওইখানে তার লাশ পাওয়া যায়। আর লাশটা অনেক বিভৎস ভাবে দেখায় যে তার মাথা থেকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়া থাকে, আর পা দুটো উপরে থাকে। পাশেই যে খাল ছিল সেই খালের চরে। আমার কাকা আবার একটু সাহসী মানুষ, সে বলল আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো সব ভাওতাবাজি। তো কাকা সে কারো কথা শুনলো না, সে ওখান থেকে রওনা দিল। জ্যোৎস্নার রাত, চারদিকে আলোকিত। তো কাকা মনের সুখে গান গাইতে গাইতে বা গুনগুন করতে করতে
সেখান থেকে সে আসছে। আস্তে 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 হঠাৎ কাকা যখন ওই জায়গায় আসলো যেখানে খুন হয়েছে, সেখানে আসার পরে কাকা বলেন যে আমি যখন ওইখান থেকে একটু দূরে, তখন দেখতে পেলাম যে ওইখানে রাস্তার মাঝে একজন সাদা কাফন পরিহিত একটা লোক, সাদা কাফন পরিহিত একটা লোক সেখানে বসে আছে, আর তার পা দুটো সামনের দিকে ছড়ানো। আশ্চর্যের ব্যাপার, তার পা দুটোতে আগুন জ্বলছে, আর সেই আগুনের উপর একটা পাতিল রাখা। তো গ্রামের যেভাবে যে কাঠ দিয়ে চুলা জ্বালায়, কাঠে আগুন জ্বলে আর সেই চুলায় ভাত তরকারি রান্না করে, সেভাবেই সে তার পায়ে আগুন জ্বলছে, আর সেই আগুনের তাপে সে উপর একটা পাতিলের মতো কিছু, সেটা সে রান্না করছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সাদা কাফন পরিহিত লোক, যেভাবে মানুষ মারা গেলে কাফন পরিয়ে কবরে যেভাবে রাখা হয় একদম পেঁচিয়ে, সেভাবেই ওটা ওইভাবে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। চাচা বললেন যে ওই সময় আমার কি হয়েছে আমি জানি না, আমি সামনে যাব না পিছনে যাব না কি করব, আমি একদম হতভম্ব হয়ে গেছি, আমি এরকম তাকিয়ে রয়েছি। তো কাকা হঠাৎ বলেন যে আমার হুঁশ আসলো। তখন দেখলাম, আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম সেই সাদা কাফন পরিহিত যে মাথার দিকটা, সেই মাথার দিকটা কাফনটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। যখন পড়ে যাওয়ার পর কাকা বলেন যে আমি তার মাথা দেখছি না, শুধু তার শরীরটা দেখা যাচ্ছে, আর এইভাবে নাড়াচাড়া করছে, শরীরটা এইভাবে নাড়াচাড়া করছে। কাকা বলেন যে আমি কি করব, আমার ওই সময় বুঝি আসে না, আমার মাথা কাজ করতেছিল না। তো আমি কি করছিলাম, আমি আস্তে আস্তে পিছন দিকে সরে যাওয়া শুরু করলাম। আশ্চর্যের ব্যাপার, আমি যখন পিছনের দিকে সরে দাঁড়ানো শুরু করলাম, তখন দেখি ওই অবয়বটা দাঁড়িয়ে গেছে। কাকা বলেন যে অবয়বটা আমার দিকে আস্তে আস্তে আমার দিকে তেড়ে আসছে, আমার দিকেই। কাকা বলেন যে আমি যেভাবে হাঁটি ওইটাও ঠিক ওইভাবেই হাঁটি, আমি আস্তে আস্তে পিছনের দিকে সরলে ওইটাও আস্তে আস্তে পিছনের দিকে সরে, আবার আমি একটু জোরে পিছনের দিকে সরলে ওইটাও জোরে পিছনের দিকে সরে। কাকা বলেন যে আমি কি করবো এই মুহূর্তে, গভীর রাত, 12টা রাত, কোনো মানুষকে এখন পাওয়া যাবে না, আর গ্রামে তো 12টা মানে অনেক রাত। একদিকে খাল আর একদিকে জঙ্গল, পিছনে বাজার, আর সামনে তো ওই ভয়ঙ্কর জাতি ওইটা। কাকা বলেন আমার মাথায় কাজ করতেছিল না, আমি কি করলাম, আমি জঙ্গলের দিকে দৌড় দিলাম। সে দৌড় আর দৌড়, আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, আর মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছি। তো দূরে দেখতে পাই যে বিদ্যুতের আলো যেভাবে চমকায় না, ঠিক সেভাবেই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।